এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। 14 থেকে 15 বছরের এক মেয়ে এসে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর কর্কশ ভাষায় বলতে লাগলো, এই বেটা, সমস্যা কি তোর? তুই এই গ্রাম দিয়ে এত জোরে গাড়ি চালালি কেন? মেয়েটার এমন দ্বারা আচরণে পুরো থতমত খেয়ে গেলাম। কারণ এইটুকু একটা মেয়ে সেখানে এসে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরেছে, তার উপরে আবার অপ্রত্যাশিতভাবে আমার গালে থাপ্পড় মারলো। এই মেয়ে, তুমি আমার চেনো? তোকে চেনার গুষ্টি মারি, তুই গাড়ি থেকে নাম, পরে তোর বাহাদুরি বের করছি। চুপচাপ গাড়ি থেকে নেমে রোডের মাঝ বরাবর দাঁড়ালাম। মেয়েটা এখনও আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে রেখেছে। সে মাঝ রাস্তায় আমার গাড়ি থামিয়ে গলায় চাকু ঠেকিয়ে ধরেছে। বল এবার কি সমস্যা? কিসের এত বাহাদুরি তোর যে তুই এমন বেপরোয়াভাবে গাড়ি টেনে যাচ্ছিস? দেখো, আসলে আমার একটু তাড়া আছে, তাই আমি জোরে গাড়ি টেনে যাচ্ছিলাম। তোর তাড়া আছে বলে তুই এভাবে গাড়ি টেনে যাবি নাকি? মানুষজনের প্রাণের কি কোনো মায়া দয়া নেই তোর কাছে? হুট করে যদি তোর গাড়ির নিচে কেউ এসে পড়ে তখন কি করবি? বললাম তো, আমার অনেক জরুরি কাজ থাকায় আমি তাড়াহুড়ো করে ড্রাইভিং করছিলাম। মেয়েটা কোনো কথা না বলে আবারও একটা থাপ্পড় মেরে দিল আকাশের গালের মধ্যে, যার ফলে আকাশ রাগে ফুলতে থাকে। এই মেয়ে, তুমি কিন্তু আমার সম্পর্কে এখনো ভালো করে জানো না যে কে আমি বা কি আমার পরিচয়। ওই বেটা, তোর পরিচয় তোর কাছেই রাখ। তোর পরিচয় জেনে আমার কোনো লাভ নেই। আর শোন, ভুলেও একদম আমাকে ভয় দেখাতে আসিস না। তুইও কিন্তু জানিস না যে আমি কে আর কি বা আমার পরিচয়। আমি হলাম এই গ্রামের সর্দার। আমি ছোট হতে পারি, কিন্তু এই গ্রামে কেউ আমার মুখের উপরে একটা কথাও বলে না। এই থামো, না হয় কিন্তু লাশ বানিয়ে দেবো সোজা। অনেকক্ষণ ধরে দেখছি তোমার বাহাদুরি, কিন্তু এখন আর না। আমি চুপ করে আছি বলে ভেবো না আমার কোনো ক্ষমতা নেই। আবারও একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটা আকাশের গালে। পরে বলতে লাগলো, এই শোন, তোর এই পাওয়ারগুলো না অন্য কাউকে গিয়ে দেখা। আমার সামনে একদম বাহাদুরি করতে আসিস না। আর তুই ভুলে যাস না যে তোর গলা এখনো আমি চাকু ঠেকিয়ে ধরে রেখেছি। সো গলা নামিয়ে কথা বল। এই যে মেয়ে, আমি কিন্তু সত্যি বলছি যে তুমি অনেক বড় ভুল করছো। আমার সাথে অসভ্যতা করে, এর ফল কিন্তু ভালো হবে না। ওই বেটা, কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই আমার? আকাশ এবার এতটা রেগে যায় যে সে কোমরে হাত দিয়ে পেছন থেকে মেশিনটা বের করে, যেটা দেখে মেয়েটা অট্ট হাসতে থাকে। কিন্তু আকাশ কিছু একটা ভেবে আবারও মেশিনটাকে কোমরে রেখে দেয়। কি রে, খেলনার পিস্তলটাকে আবার কোমরে গুজে রাখলি কেন? আকাশের কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মেয়েটা আকাশের গলা থেকে চাকু নামিয়ে তার হাতের মধ্যে পোঁচ বসিয়ে দেয়। পরে মেয়েটা বলতে থাকে, শোন, বাহাদুরি না করে সোজা এখান থেকে চলে যা, কারণ তোর বাহাদুরি এখানে চলবে না। আকাশের হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে, কিন্তু সে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। পরে সেখান থেকে গাড়ি স্টার্ট করে চলে আসে। আর সেই আকাশটা আর কেউ না, সে আকাশটা হলো আপনাদের প্রিয় লেখক আকাশ মাহমুদ, যে কিনা গল্পের একটা মূল চরিত্র। হ্যাঁ, আপনারা তো সবাই আকাশ মাহমুদকে চেনেন। সো আসুন তারপরেও আবার পরিচয় করিয়ে দিয়ে। রক্তাক্ত হাত নিয়ে বাসায় ফিরে এসেছি। হাত থেকে এখন চুয়ে চুয়ে রক্ত পড়ছে, যেটা থেকে বাসার বডিগার্ড সবাই অস্থির হয়ে গিয়েছে। স্যার, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো আপনার হাত? কাউকে কিছু না জানিয়ে রুমে চলে এলাম। রুমে এসে বসতেই নিচ থেকে মা চেঁচাতে চেঁচাতে উপরে উঠে এলো, কারণ তিনি কোনোভাবে শুনেছে যে আমার হাত কেটেছে, তাই তিনি উপরে ছুটে এসেছে। অবশ্য এই নিউজ গার্ডরাই হয়তো মাকে দিয়েছে। এ আকাশ, তোর হাতে কি হয়েছে রে বাবা? তোর হাত থেকে নাকি রক্ত পড়তে দেখেছে গার্ডরা? আরে মা, তেমন কিছু হয়নি, সামান্য একটু কেটে গিয়েছে জাস্ট। মায়ের কাছ থেকে কথাটা চেপে গেলাম, কারণ মা আমার থেকে আরও রাগী বেশি। একবার যদি জানতে পারে যে কোনো এক মেয়ে আমার হাতে চাকু দিয়ে এই অবস্থা করেছে, তাহলে তিনি সেই মেয়েকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে কানের পট্টি গরম করবে। তাই মাকে আর কিছু বললাম না এই বিষয়ে। কিছু হয়েছে কি হয়নি সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কি করে হয়েছে এমনটা আকাশ? মা, আসলে গাড়ি চালাতে গিয়ে বেফাসভাবে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে।
যার ফলে গাড়ির জানালার কাচ এসে হাতে বিঁধেছে। এই ছেলে, তুই কি কোনোদিনও শুধরাবি না? হ্যাঁ, আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলতো? কে সামলাতো আমায়? আরে মা, তুমি খামোকা টেনশন করছো। আমার সত্যি তেমন কিছু হয়নি, জাস্ট একটু কেটেছে। এই ছেলে, একদম চুপ। একটু কেটেছে? হ্যাঁ, আমার কি চোখ নেই নাকি? হ্যাঁ, যে কতখানি কেটেছে তা আমি দেখতে পাই না? চুপ হয়ে গেলাম, কারণ মায়ের সাথে কখনই পেরে উঠবো না আমি। মা তড়িঘড়ি করে ডক্টরকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। চুপচাপ রুমে বস, ডক্টর বাসায় আসছে। আরে মা, তুমি এত হতাশ হচ্ছ কেন? আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে, একদম চুপ। তোরা কখনোই আমার ভিতরের ভয়টাকে উপলব্ধি করতে পারবি না। তোর বাবা মারা যাওয়ার পর তুই আর তোর বোন এই আমার বেঁচে থাকার একমাত্র উৎস। আর সেখানে তোদের কিছু হলে আমি চুপচাপ বসে থাকি কি করে? মায়ের কথা শুনে একদম মুখে তালা লাগিয়ে দিলাম, কারণ মায়ের কষ্টটা কোথায় হচ্ছে তা আমি উপলব্ধি করতে পারছি। চুপচাপ বসে আছি, কিন্তু মা চুপচাপ নেই। তিনার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, যেটা দেখে আমারও আর চুপচাপ থাকা হলো না। অন্য হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রাখলাম, আর তিনি চোখে পানি নিয়ে আমার মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর ডক্টর বাসায় আসলো। তিনি আমার হাত দেখে বলতে লাগলো, আরে হাত তো অনেকখানি কেটেছে। ডক্টরের কথা শুনে মায়ের ছটফটানি ভাবটা আরও বেড়ে গেল। আমি সাথে সাথে ডক্টরের দিকে চোখ পাকিয়ে তাকালাম। তিনি আমার চাহনি দেখে কথার মোড় ঘুরিয়ে ফেলল। আরে অতিরিক্ত কেটেছে ঠিক, কিন্তু সেটা চামড়ার উপরে, ক্ষতটা ভিতরে বেশি একটা লাগেনি। সামান্য কিছু মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। ডক্টর আমার হাত ওয়াশ করে দিয়ে কিছু মেডিসিন লিখে দিল। হাতে 3টা সেলাই পড়েছে। পরে তিনি আমায় ওষুধগুলো কন্টিনিউ করতে বলে চলে গেল। এই আকাশ, তুই চুপচাপ রুমে বস। আমি গার্ডকে দিয়ে তোর জন্য মেডিসিনগুলো আনার ব্যবস্থা করছি, আর কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা। মা আমায় রেখে নিচে চলে গেল, আর আমি বসে বসে সেই মেয়েটার কথা ভাবছি, যে কিনা চাকু দিয়ে আমার হাতে আঘাত করেছে। এইটুকু একটা মেয়ে, তার কিনা কত বড় সাহস যে সে কিনা আমায় চাকু দিয়ে গা মেরে দিল। সত্যি বুকের পাটা আছে বলতে হয়। কিন্তু সত্যি বলতে আমি চাইলে তাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। অবশ্য সেটারও হয়তো প্রয়োজন পড়তো না, কারণ আমার পরিচয়টা দিলেই তার মাথা থেকে গাম জ্বরতে শুরু করতো। কিন্তু আমি তেমন কিছুই করিনি, আর তার কারণ হলো আমার অনেক জরুরি একটা কাজ ছিল অফিসে, তাই তাড়াহুড়োই ছিলাম। আর তাছাড়া কেন জানি মেয়েটাকে কিছু করতে ইচ্ছে হয়নি আমার, আর সেই ইচ্ছেটা কেন হয়নি সেটাও আমার অজানা। তবে হ্যাঁ, মেয়েটাকে মারার জন্য যখন কোমর থেকে মেশিন বের করি, তখন মেয়েটার হরিণের মতো চোখগুলো দেখে কোনো একটা মুহে আটকে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার ইচ্ছে না হওয়ার কারণ। এসব নিয়ে বসে বসে ভাবছিলাম, তখনই আমার ছোটো বোন দিয়া স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে আমার রুমে আসলো। এই ভাইয়া, তোর নাকি হাতে কি হয়েছে? আরে না, তেমন কিছু না, সামান্য একটু লেগেছে এই আর কি। কিন্তু তুই এই সময়ে বাড়িতে কেন? তোর না ক্লাস চলছে এখন? ভাইয়া, আমি খবর পেয়ে ক্লাস ফেলেই চলে এসেছি। আরে পাগলি, তার কি প্রয়োজন ছিল? ক্লাস শেষ করে আসলেও তো আমায় দেখতে পেতিস। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি না কি? আরে রাখ তোর মরা ক্লাস। আমার ভাই হাতে চোট পেয়েছে আর আমি ক্লাসে বসে বসে মুড়ি খাবো? হ্যাঁ। দিয়ার কথা শুনে খুশিতে ভেতরটা নাড়া দিয়ে উঠল, কারণ আমার বোনটা আমায় অনেক বেশি ভালোবাসে। আমার কিছু হলে সে কখনো সহ্য করতে পারে না। সে যেখানেই থাকুক না কেন, আমার বিষয়ে কিছু শুনলেই সে আমার কাছে ছুটে আসবে। ভাইয়া, এখন কেমন লাগছে তোর? এই তো ভালো রে। তুই এত বড় হয়ে গেছিস, তাও তুই এখনো নিজেকে সামলাতেই পারিস না। তোকে নিয়ে আর পারাই যায় না। আরে পাকনা বুড়ি, তাক হয়েছে, আর শাসন করতে হবে না। আমি ঠিক আছে। বল, তোর কি অবস্থা? কেমন যাচ্ছে পড়ালেখা তোর? ভাইয়া, পড়ালেখা তো ভালোই চলছে। তোর বোর্ড পরীক্ষার প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে লেখাপড়া কর। 2 ভাই বোন মিলে কথা বলছিলাম, তখনই মা খাবার নিয়ে আসলো। এরই মাঝে গার্ডও ওষুধ নিয়ে এসে গিয়েছে। মা দিয়াকে দেখে বলতে লাগলো, বাহ, ভাইয়ের লাভলি বোন চলে এসেছে। মাসে তো আসবই। আচ্ছা যা, এসেই যখন পড়েছিস তাহলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। না, আমি এখন কিচ্ছু খাবো না। তুমি ভাইয়াকেই খাইয়ে দাও, আমি ভাইয়ার পাশে বসছি। আচ্ছা ঠিক আছে। মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি চুপচাপ বসে বসে মায়ের হাতে খাইয়ে দেওয়া খাবারগুলো গিলছি। মা আমায় খাওয়ানো শেষ করে চলে গেল।
মা যাওয়ার পর দিয়া আরও কিছু সময় আমার কাছে বসেছিল। পরে সেও নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। মা রাতের খাবারটাও এসে খাইয়ে দিয়ে গেছে, কারণ আমার ডান হাতই সেই মেয়ে চাকু দিয়ে গা মেরেছে। খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই সেই মেয়ের কথা মনে পড়ল। শুয়ে শুয়ে সেই মেয়ের কথা ভাবছি। ইস, কি মারাত্মক চাহনি ছিল সেই মেয়েটার কথা ভাবতেই কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভিতরে। না, মেয়েটার সাথে একদিন একটু দেখা করা দরকার। এভাবে আরও 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় আমার সবচেয়ে ক্লোজ যে গার্ড ছিল, যার নাম মঞ্জুর, তাকে সমস্ত কিছু জানালাম। সে আমার কথা শুনে হতবাক হয়ে গেল। ভাই, কি এত ছোট মেয়ে আপনার হাতে চাক্কু মেরেছে? চলেন তো দেখি তার গ্রামে। তাকে সেখান থেকে উঠে নিয়ে আসবো সোজা। দরকার হলে শহর থেকে আমাদের সমস্ত ছেলেপেলেকে নিয়ে সেইখানে যাব। তারপর দেখব তাকে তুলে আনার থেকে কে আটকায়। দেখি কত বড় বুকের পাটা সেই মেয়ের, যে আপনার গায়ে চাক্কু দিয়ে আঘাত করে সেই মেয়ে। আরে মঞ্জুর ভাই, তার কোনো প্রয়োজন নেই। মেয়েটা এখন অনেক ছোট। আমি শিওর যে সে ভুল করে এমনটা করেছে। সো তাকে ওঠানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এখন আমরা দুজন সেই গ্রামে যাব। ঠিক আছে ভাই, চলেন। বডিগার্ড মঞ্জুরকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে মেয়েটা আমায় চাকু মেরেছিল। হয়তো সেটাই মেয়েটার গ্রাম। গাড়ি নিয়ে সেই জায়গায় চলে গেলাম। সেখানে যেতেই দেখি মেয়েটা তার বয়সের চাইতে ছোটো ছোটো বাচ্চাদের সাথে খানামাছি খেলছে। আমি মঞ্জুর ভাইকে দেখিয়ে বললাম, সেই মেয়েটা। ভাই, কি মেয়েটাকে গিয়ে তুলে আনবো? না, আমরাই তার কাছে যাব। আর তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো মাকসাদ নেই আমার। না হয় তুলে নেওয়ার হলে সেদিনই তুলে নিয়ে যেতাম। পরে আমি আর গার্ড মঞ্জুর ভাই গাড়ি থেকে নামতেই দেখি মেয়েটা খেলা বাদ দিয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মঞ্জুর ভাই মেয়েটার চেয়ে থাকা দেখি গাড়ির ভিতর থেকে হাত দিয়ে মেশিনটা হাতে উঠিয়ে নিল। মঞ্জুর ভাই, মেশিন নিয়েছেন ঠিক, কিন্তু সেটাকে কোমরে গুজে রাখুন। ঠিক আছে ভাই। মেয়েটা আমাদেরকে দেখতে পেয়ে খেলা বাদ দিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। এই যে, আপনি আবার এখানে কি করছেন? মেয়েটা কথা বলার ভঙ্গিমা দেখে বেশ অবাক হলাম, কারণ মেয়েটা সেদিন তুইতুকারি করছিল, আর আজকে আপনি করে কথা বলছে। কি হলো, কথা বলছেন না যে? আসলে এমনিতেই তোমাদের গ্রামটা দেখতে এসেছিলাম। ও আচ্ছা, আসুন তাহলে আপনি আমার সাথে। আর আপনার চালাকে বলুন গাড়িতে বসতে। তাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। মঞ্জুর ভাই মেয়েটার কথা শুনে বিশাল খেপে গেল, কিন্তু আমি সাথে সাথেই মঞ্জুর ভাইয়ের হাত চেপে ধরলাম। মঞ্জুর ভাই আমার হাত চেপে ধরা দেখে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো, আর মেয়েটা আমায় তার সাথে যেতে বলল। মেয়েটার পিছন পিছন হাঁটছে। কিছুটা দূর যেতেই দেখি বিশাল একটা গ্রাম। মেয়েটা আমাকে তার গ্রাম দেখানো বাদ দিয়ে রেখে তার বাসায় নিয়ে গেল। কি হলো, তুমি আমায় এখানে আনলে কেন? চুপচাপ বসুন, আমি একটু আসছি। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর মেয়ে হাতে করে একটা নাস্তার ট্রে নিয়ে আসলো, যেটাতে সম্ভবত খিচুড়ি রয়েছে। এই যে, এসব কি করছো? এই বেটা, তুই চুপচাপ বসতে পারিস না? তোর সব কিছুতেই প্রশ্ন করতে হয়, হ্যাঁ? মেয়েটার কথা শুনে চুপচাপ হয়ে গেলাম, কারণ মেয়েটার গাড়ির রগ যে মোটা সেটা আমার বুঝতে বাকি নেই। সে কিছুক্ষণ আমাকে আপনি করে বলছে, আবার কিছুক্ষণ তুই। আমি চুপচাপ বসে আছি। যখনই সেই মেয়েটা নাস্তার ট্রে থেকে খিচুড়ির বাড়িটা উঠিয়ে নেয়, করে নিচে হাত ধুয়ে আমার সামনে খাবারের লোকমা ধরে, আমি চোখ পাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আরে, এত অবাক হওয়ার কিছু নেই। আপনি আমাদের এলাকার মেহমান, তাই একটু খাতির যত্ন করছি। আবার তার উপরে আপনার হাতে আমি নিজে আহত করেছি, যার কারণে আপনি আপনার হাতে খেতে পারবেন না, তাই নিজের হাতেই আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি এখনও চোখ পাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো, হাঁ করুন। বাধ্য ছেলের মতো এই পিচ্ছি মেয়েটার কথায় হা করলাম, আর সে আমায় খাওয়াতে শুরু করলো। আমায় খাওয়ানো শেষ করে হাত দিয়ে নিয়ে আমার কত হাতটার মধ্যে নিজের হাত দিয়ে ছোঁয়াতে শুরু করলো। মেয়েটার আচরণে একটার পর একটা অবাক হচ্ছি, কিন্তু আমি কোনো কথা বা কোনো ধরনের রেসপন্স করছি না। হুট করেই সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে আমি যেন আর আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক কল্পনার রাজ্যে। হুট করে সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে আমি যেন আর আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক কল্পনার রাজ্যে। কিন্তু হুট করে সে আবার মুহূর্তের মধ্যেই আমার হাত জারি দিয়ে দূরে ঠেলে দেয়। অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছি আমি মেয়েটার এমন আচরণে। তখনই সে নরম সুরে বলে, দেখুন, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি বেখেয়ালিভাবে এমনটা করে ফেলেছি, কিন্তু সত্যি বলতে
আমার অনেকটা খারাপ লাগছিল আপনার হাতে চাকু দিয়ে আঘাত করার পর থেকে, তাই হয়তো নিজের খেয়াল হারিয়ে বেখেয়ালি হয়ে গিয়েছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি মেয়েটার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি, কারণ তার কথাবার্তার ধরন এতটা সুন্দর যে তার থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আই জি মিস্টার, কোথায় হারিয়ে গেলেন আপনি? হুম হুম। এবার মেয়েটার বেখেয়ালি ভাবটা আমার মধ্যে বিরাজ করছে। এই যে মেয়ে, তুমি চাইলে আরও চুমু খেতে পারো, আমার কোনোই আপত্তি নেই তাতে। ইচ্ছে হলে সারাদিন আমাকে তোমার সামনে বসে রেখে তোমার নরম ঠোঁটের ছোঁয়া তুমি আমার হাতে দিতে পারো, এতে আমি বিন্দু পরিমাণও রাগ করব না। আকাশের কথায় মেয়েটা চটে যায়। সে রাগান্বিত সুরে আকাশকে বলে, আই জি মিস্টার, কী সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, মাথা টাথা কি খারাপ হয়ে গেছে নাকি আপনার? আর আমি আপনার হাতে সারাদিন চুমু খাবো মানে কি? মেয়েটার রাগান্বিত কণ্ঠ শুনে বেখেয়ালি বাপটা মুহূর্তের মাঝেই উল্টো রাস্তা ধরে পালিয়েছে আমার। না মানে আসলে রাখুন আপনার আসলে নকলে, আপনার কোনো কথা শোনার এই ইচ্ছেই নেই আমার। সো আপনি এখন এখান থেকে চলে যান। আরে তুমি এত রাগ করছো কেন? দেখো, আসলে আমি কথাটা ইচ্ছে করে বলিনি। আমি রাগ করছি কারণ আপনি রাগ করার মতোই কথা বলছেন, আর আমার রাগটা একদম সস্তা, যখন তখন চলে আসে। তাই এলাকার মানুষ সবাই অনেক সতর্কভাবে কথাবার্তা বলে আমার সাথে, আর সেই সবার মাঝে আমার বাবাও রয়েছে। যদিও আমি কখনো আমার বাবার সাথে রাগারাগি করি না, কিন্তু তারপরও তিনি আমার সাথে হুশ করে কথাবার্তা বলেন। আসলে সরি আমি। সরি কোনো প্রয়োজন নেই। প্লিজ আপনি দয়া করে এই গ্রাম থেকে চলে যান, আর কখনো এই গ্রামে আসবেন না আপনি। আরে মেয়ে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? প্লিজ শান্ত হও। দেখুন, এবার কিন্তু সত্যি আমার রাগ উঠে যাচ্ছে। আমি আপনাকে বলেছি এখান থেকে চলে যেতে। আপনি যদি এখন আমার কথা না শোনেন তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যান। মেয়েটার বাসা থেকে উঠে বেরিয়ে এলাম। মেয়েটা আমার পিছনে পিছনে তার বাড়ির দরজা পর্যন্ত এসেছে, আর আমি মঞ্জুর ভাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু হুট করে মনে পড়লো যে মেয়েটার নামটাই তো জানা হলো না। আবার পিছনে ফিরে মেয়েটাকে ডাক দিলাম, এই যে। আবার কি হয়েছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। এতে কিছু হলো, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। তোমার নামটা একটু বলবে প্লিজ? আমার নাম ইদনি। কিসে পড়ো তুমি? আকাশের পাল্টা আরেকটা প্রশ্ন শুনেই ইদনি চরম রেগে যায়, যার ফলে সে কোমরে গুজে রাখা চাকুটা বের করে আকাশকে দেখিয়ে বলে, এই বেটা, তুই আমাকে একটা প্রশ্ন করবি বলে পাল্টা দ্বিতীয় প্রশ্ন কেন করছিস? যা ভাগ এখান থেকে। আরে বলো না প্লিজ। এই বেটা, তুই কি এখান থেকে যাবি নাকি এসে চাকু দিয়ে তোর ভাড়াল নামাবো? আরে চলেই তো যাব, থাকতে তো আর আসিনি এখানে। তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও, আমি চলে যাব। আমি অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, কিন্তু কিছু কারণে গত বছর লেখাপড়া ছেড়ে দিয়েছি। যা, এবার তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরে দিয়েছি। সো এলাকা ছাড় তুই আমার। আমি আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে আসলাম। যদিও মনের ভিতরে আরও অনেক কয়টা প্রশ্ন ছিল, কিন্তু মেয়েটার রাগান্বিত চেহারা দেখে প্রশ্নগুলো নিজের ভিতরে রেখে দিয়েছি। হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে প্রায় মঞ্জুর ভাইয়ের কাছে চলে এসেছি। তখন একটা মুরব্বি টাইপস লোক পিছন থেকে আমাকে ডাক দেয়, সাহেব একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। লোকটা ডাক শুনে দাঁড়িয়ে গেলাম, আর লোকটা আমার দিকে এগিয়ে আসলো। জি বলুন। সাহেব কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতাম। জি বলুন। সাহেব, আপনি যেই মেয়েটার সাথে গ্রামে ঢুকেছেন তার নাম হলো ইদনি, আর আমি হলাম তার বাবা। ওহ আচ্ছা। সাহেব, মেয়েটা কিন্তু আমার অনেক লক্ষ্মী, কিন্তু আবার একটু বদমেজাজিও। তার রাগের জন্য তাকে গ্রামের সবাই ভয় পায়। এমনকি তার এই রাগের জন্য গত বছর স্কুল থেকেও তাকে আমার বের করে আনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন সাহেব, তার রাগের চাইতেও বেশি উদার তার মন। গ্রামের কোনো মানুষের সমস্যা হলে সে সবার প্রথম গিয়ে তার পাশে দাঁড়ায়। এমনকি আমার পকেট থেকে টাকা পর্যন্ত নিয়ে গিয়ে গ্রামের মানুষের সাহায্য করে। যাক মাশাল্লাহ, ভালোই গুণ রয়েছে মেয়েটার মধ্যে। কিন্তু কথা হলো, আপনি ইদনির বায়োগ্রাফি আমায় কেন শোনাচ্ছেন? সাহেব, আপনার এই কথার উত্তরে আবারও আপনার থেকে অনুমতি নিতে হবে যে আপনি আমার এই কথায়ও কিছু মনে করবেন না। বলুন, কিছু মনে করব না আমি। সাহেব, আমার বয়সটা এমনি এমনিই হয়নি। মানুষের চোখ দেখেই না অনেক কিছু বলে দিতে পারি আমি। মানে কি? সাহেব, এমনটা না হয় নাই বললাম। লোকটার কথা শুনে চরম অস্বস্তি লাগছে। আচ্ছা আমি চললাম, আমার একটু কাজ আছে।
তাছাড়া গার্ড আমার জন্য গাড়ি নিয়ে বহু সময় যাবৎ অপেক্ষা করছে। ঠিক আছে সাহেব, ভালো থাকবেন। লোকটার সাথে কথা শেষ করে গ্রাম ছেড়ে মেইন রোডে গাড়ির কাছে চলে এসেছি। তারপর মঞ্জুর বাইকে সাথে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। বাসায় এসে নিজের রুমে শুয়ে শুয়ে রেস্ট করছি। বাসার মধ্যেই সারাটা দিন কাটিয়ে দিলাম। দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাতের আধার ঘনিয়ে এলো। মা নাস্তা নিয়ে রুমে এসেছে। কি বাবা, তুই সারাদিন রুমে শুয়ে বসে কি করছিস? নিচেও তো যেতে পারিস সবার সাথে কথাবার্তা বলার জন্য। না মা, তেমন কিছু না। আসলে ইদানিং কেন জানি শুয়ে বসে থাকতেই ভালো লাগে। এই না না, এটা করা যাবে না একদম। শরীরকে অলস বানানো মোটেও ভালো কথা নয় কিন্তু। আরে মা, তেমন কিছু না, এমনিতেই শুয়েছিলাম আজকে। আর কাল থেকে তো কলেজ আর অফিস যাব ভাবছি। ঠিক আছে, যদি সুস্থ মনে হয় শরীর তাহলেই সব কিছু আবার কন্টিনিউ কর। আচ্ছা নে, এবার মুখ খোল। তোকে নাস্তাগুলো খাইয়ে দিয়ে নিচে যেতে হবে আমার আবার। মা আমার নাস্তা খাইয়ে দিয়ে নিচে চলে গেল, আর আমি ফোন হাতে নিয়ে কিছুটা সময় ফেসবুকিং করলাম। সন্ধ্যা কেটে গিয়ে মধ্যরাতের প্রহর শুরু হয়েছে। মা আমায় আবার টাইম করে এসে খাইয়ে দিয়ে গেল। আমি ওষুধ খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু ঘুম যেন আসতেই চাইছে না। বিছানার এপাশ ওপাশ ছটপট করছি। তখনই মনের ভিতরে ভাবনার চিন্তাগুলো সেই মেয়ের দিকে মোড় নিল। শুয়ে শুয়ে তার কথা ভাবছি। ইস, কি মায়াবী চেহারা মেয়েটার। জানি না কেন জানি মেয়েটাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে খালি। তাকে নিয়ে ভাবলে কেমন যেন নিজের দুনিয়া ভুলে গিয়ে অন্য দুনিয়ায় চলে যাই আমি। এই যে দেখেন, ছটপট করছিলাম বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু মেয়েটাকে নিয়ে কল্পনা জল্পনা করতেই চটপটানি ভাবটা কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। মেয়েটাকে নিয়ে মনের ভিতরে একটা কল্পনার রাজ্য তৈরি করলাম, কিন্তু হুট করে সে রাজ্যে বাধা পড়ল। এই আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? মনে তো হচ্ছে তাই হয়েছে। না হয়তো এতটুকু একটা মেয়েকে নিয়ে আমার মনে কিসের এত ফিলিংস? কোথায় আমার বয়স 21 বয়স, আর সেই মেয়ের বয়স 14-15। মনের ভিতর তুলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ মেয়েটার বয়সের কথা চিন্তা না করে তাকে নিয়ে কল্পনার রাজ্য তৈরি করেছি আমি। না, আমার এটা ঠিক হচ্ছে না, কিন্তু আবার মনও মানছে না। দুনিয়ার সমস্ত অস্থিরতা বিরাজ করছে আমার মধ্যে। কি করব ভেবে পাচ্ছি না, মাথা পুরো জ্যাম খেয়ে আছে। না, এখন ঘুমিয়ে যাওয়া প্রয়োজন। সকাল হলে ঠান্ডা মাথায় ভাববো মেয়েটাকে নিয়ে। চিন্তা ভাবনার মতো ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই ঘুম থেকে উঠেই সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ ভাবতেই একটা সলিউশন বেরিয়ে এলো যে সব সময় দুনিয়ার সমস্ত কিছু নিয়ম মাফিক হয় না, কিছু সময় অনিয়ম করেও অনেক কিছু হয়। আর আমিও না হয় অনিয়ম করে মেয়েটাকে আপন করব। হ্যাঁ, অপ্রত্যাশিত ঘটনা আমি রটাবো মেয়েটাকে আপন করে নিয়ে। তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই প্রিন্সিপালের ডাক পড়লো, তাই স্যারের রুমে চলে গেলাম। জি স্যার, বলুন, আমায় কেন ডেকেছেন? আকাশ, আসলে একটা সমস্যায় পড়েছি আমি। কি সমস্যা স্যার? কিছুদিন আগে তো পুরো কলেজের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় প্রথম সেমিস্টারে একটা মেয়েকে আটকেছি আমি, কারণ সে কয়েকটা বিষয়ে ফেল করেছে। কিন্তু আজ তার ভাই ছেলেপিলে নিয়ে আসার পথ আটকে আমায় শাসিয়েছে যে তাকে যদি সেকেন্ড ইয়ারে মানে তোমাদের ক্লাসে না ওঠায় তাহলে সে আমার 12টা বাজাবে। সে আমাকে আজকের দিনটা সময় দিয়েছে। আমি বাড়ি ফেরার পথে নাকি তারা আমায় আবার আটকাবে। এখন কি করব বলো তো? আমি তো নিয়মের বাইরে কি কিছু করতে পারবো না। স্যার দেখুন, নিয়মের বাইরেও কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আপনার বিষয়টা যেহেতু বাধ্যতামূলক, তাহলে তো আপনাকে আপনার কাজই করতে হবে। কিন্তু তারা তো আমার আজকের দিনটা সময় দিয়েছে। আমি যদি তাদের কথা না শুনি তাহলে তারা আমার ক্ষতি করে দেবে। প্লিজ আকাশ, তুমি আমাকে এই বিষয়ে কোনো একটা সাহায্য করো। ঠিক আছে স্যার, কলেজ শেষে আজ আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ক্লাসে চলে আসলাম। সব করা ক্লাস শেষ করে প্রিন্সিপালের সাথে চিনার গাড়িতে করে চিনার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখন এদিকে বাজারের মোড়ে অনেক কটা ছেলেপেলে লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ দেখো, ওই ছেলেগুলো। স্যার আপনি আমার সাথে আসেন। স্যারকে নিয়ে গাড়ি থেকে নামতেই ছেলেপেলেগুলো আমাদের দিকে এগিয়ে আসলো। তখনই তাদের থেকে একজন ছেলে বলে উঠল, স্যার আমার বোনকে সেকেন্ড ইয়ারে উঠিয়েছেন তো? প্রিন্সিপাল চুপ করে আছে, কিন্তু আকাশ কথা বলে ওঠে, ভাই দেখেন, ফেল করলে উপরে ওঠানোর কোনো নিয়ম নেই। আর তাছাড়া আপনার বোন অনেকটা বিষয়েই ফেল করেছে, সো স্যার আপনার বোনকে ওঠাতে পারবে না। এই বেটা প্রিন্সিপাল উঠাবে, তোর বাপও উঠাবে। আর তুই কে রে? তুই আমাদের মাঝে খামোখা এসে বা হাত কেন দিচ্ছিস? ভাই ঠিকঠাক মতন কথা বল, না হয় কিন্তু। না হয় কিন্তু কি করবি তুই? ছেলেটার কথা শুনে আকাশের মেজাজ চটে যায়। সে কোমর থেকে পিস্তল বের করে সোজা গিয়ে সেই ছেলের কলার চেপে ধরে। বল এবার কি বলবি? ছেলেগুলো আকাশের হাতে পিস্তল দেখে ঘাবড়ে যায়, যার ফলে ছেলেগুলো একদম চুপচাপ হয়ে যায়।
কিন্তু আকাশ চুপসে থাকার পাবলিক নয়, কারণ বেয়াদবের সাথে বেয়াদবি করা সে ভালো করেই জানে। তাই সে সেই ছেলেটার কলার ছেড়ে দিয়ে গালের মধ্যে কষে একটা লাগিয়ে দেয়। তারপর বলতে থাকে, স্যারের সাথে অসভ্যের মতন আচরণ করলি কোন সাহসে তুই? কত বড় সাহস যে তুই স্যারের মতন সম্মানিত মানুষের সাথে বেয়াদবির মতন আচরণ করছিস? ছেলেটা একদম বোবা হয়ে গিয়েছে, আর তার সাথে ছেলেপেলে যারা আছে তারা তো একদম যেন কিছুই জানে না। ছেলেটা চুপচাপ থাকা দেখে আকাশ আবারও তার কলার চেপে ধরে। কিরে, এখন কথা বলছিস না কেন? কিসের এত পাওয়ার তোর? হ্যাঁ, তুই চিনিস আমি কে? তখনই পেছন থেকে কেউ একজন এসে শার্টের কলার চেপে ধরার মতন করে পেছন থেকে আকাশের শার্ট চেপে ধরে। আকাশ ছেলেটাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরতেই দেখে ইদুনি তার শার্ট পেছনে চেপে ধরে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদনি, তুমি হঠাৎ এখানে কি করছো? আমি আমার বাবার সাথে কেনাকাটার জন্য এখানে এসেছি, কিন্তু তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি মাস্তানি কেন করছিস? এতটা জঘন্য কেন তুই? ইদনি, আমার শার্ট ছাড়ো তুমি। না, আমি তোর শার্ট ছাড়বো না। তুই বাজারে গুন্ডামি কেন করবি? ইদনি দেখো, তুমি কিন্তু এসবের পিছনের আসলের কাহিনী জানো না। আমি জানি আর না জানি সেটা বড় বিষয় না, কথা হচ্ছে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি করেছিস, যেটা আমি করতে দেব না। আয় ভাইয়া, আপনারা চলে যান, আমি দেখছি এই ছেলেকে। ইদনির কথা শুনে প্রিন্সিপালের সাথে ঝামেলা করতে আসা ছেলেপেলেগুলো সেখান থেকে চলে যায়। ইদনি এখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তুমি ভালোই ভালোই আমার শার্ট ছাড়ো। আয় বেটা, একদম দাদাগিরি দেখাতে আসবি না বলে দিলাম। মনে রাখবি সব সময় যে ইদনি কারো ধার ধারে না। ইদনির কথা শুনে চরম রাগ উঠে গেল। কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ইদনির গালের মধ্যে, যার ফলে সাথে সাথে সে আমার শার্ট ছেড়ে দিয়ে কয়েক হাত দূরে সরে যায়। আর দূরে সরে গিয়ে গালে হাত দিয়ে কান্না জড়িত ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকে, কারণ সে হয়তো ভাবতেও পারেনি যে আমি তাকে এমনভাবে বাজারের লোকজনের সামনে থাপ্পড় বসিয়ে দেব। তখনই তার বাবা আমার সামনে আসে আর ইদনিকে বলে, ইদনি মা, তুই কি আমাদের গ্রামের সিরিয়াল করা যেই গাড়িগুলো আছে সেইটা দেখে উঠে বস, আমি ওনার সাথে একটু কথা বলবো। ইদনি তার বাবার কথা মতো লাইনে দাঁড় করিয়ে রাখা একটা গাড়িতে গিয়ে বসলো, যেটা তাদের গ্রামেই যাবে। সাহেব, আমার মেয়েটা না বুঝে আপনার কাছে এসে বাধা দিয়ে ফেলেছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। দেখুন, যা মনে করার তা একটু আগেই করে ফেলেছি, কারণ সব জায়গায় মাথা কামালে হয় না। আপনারা হয়তো দেখছেন যে আমি পিস্তল হাতে নিয়ে সেই ছেলেগুলোকে শাসাচ্ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি গুন্ডা মাস্তান। সেই ছেলেগুলো এই যে দেখছেন দাঁড়িয়ে আছে ভদ্রলোক, যে কিনা আমাদের কলেজের প্রিন্সিপাল, তিনাকে শাসাচ্ছিল, তাই তাদেরকে শাস্তা করার জন্য এখানে এসেছি। কিন্তু ইদনি তার মাঝে এসে হাঙ্গামা শুরু করে দিল। সাহেব, ইদনির তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আপনি আমার মেয়েকে মাফ করে দিন। আসলে আমার মেয়েটা অত শত বোঝে না, তাই সে না বুঝে এমন করে ফেলেছে, কিন্তু আশা করে সে আপনার সাথে মানিয়ে নিতে পারবে। আর দেখবেন যখন সে আপনার সাথে পুরোপুরি মিশে যাবে, তখন সে আপনার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়বে না। মানে কি বলতে চাইছেন আপনি? সাহেব, মানেটা আমার চাইতেও কিন্তু আপনার ভালো করে জানা। ইদনির বাবার কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ তিনি সত্যি বলছেন। মানেটা দিনের চাইতেও আমার আরো ভালো করে জানা। সাহেব, আমার নাম্বারটা রাখেন আপনি, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তিনি নাম্বার বলল, আর আমি নাম্বারটা ফোনের ডায়ালে তুলে সেভ করে নিলাম। সাহেব, এখন আসি। লোকটা চলে গেল, আর আমি এখনো ব্যাপারটাকে খেয়ে দাঁড়িয়ে আছি। তখনই প্রিন্সিপাল স্যার এসে আমার কাঁধে হাত রাখে আর বলে, আকাশ, মেয়েটা কে ছিল? স্যারের প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আকাশ, সমস্যা নেই, উত্তর দিতে হবে না। আমি যা বোঝার তা শুরুতেই বুঝে নিয়েছি, কারণ এমন কোনো বাপের বেটা নেই যে তোমার গায়ে এসে হাত দিবে, কিন্তু সেই মেয়ে এসে যখন তোমার শার্ট চেপে ধরেছে, তার মানে সে তোমার আপন কেউ লাগে। আর কোন কাতারের আপন তা তোমার নীরবতা দেখে বুঝে নিয়েছি আমি। স্যারের কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতন অবস্থা, শরমে মাথা নুয়ে রেখেছি। আরে আকাশ, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এখন কলেজের বাইরে আছি, তুমি এখন আমাকে প্রিন্সিপাল না ভাবলেও পারো। তবে হ্যাঁ, একটা কথা বলি, মেয়েটা খুব মায়াবী। যদি সম্ভব হয় অতি দ্রুত তাকে বিয়ে করে নাও, কারণ আজকালকার মেয়েরা একটু বড় হলে নিজের ভার্জিনিটি হারিয়ে বসে, না হয় নিজ ইচ্ছায় বিলিয়ে দেয়। সো যত তাড়াতাড়ি বিয়ে করবে ততই মুসিবত কম। আর তাছাড়া আমার মতে তুমি এখন পরিপূর্ণরূপে স্টাবলিশ, কারণ তোমার পড়ালেখার পাশাপাশি বিজনেস আছে, আর নাম ডাক তো আছেই মাশাআল্লাহ। সো পড়ালেখা না করলেও চলে তোমার। পড়ালেখা চিন্তা করে এমন মেয়েকে হাতছাড়া করা বোকামি হবে তোমার, তাই ভালোভাবে একটু ভেবে দেখো। আচ্ছা, আমি এখন চলে যেতে পারবো, আর তোমাকে একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, তুমি বাসায় চলে যাও। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই।
আরে প্রয়োজন তোমার না থাকলেও আমার আছে, কারণ তুমি আমার প্রয়োজন এসেছো। সো আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। স্যার একটা সিএনজি ঠিক করে দিল। তিনি সিএনজিওয়ালাকে ভাড়াও দিয়ে দিয়েছে। সিএনজি করে বাসায় চলে আসলাম। অন্যদিকে আমার ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে এসেছে কলেজ থেকে, কারণ কলেজ থেকে বের হয়ে তাকে মেসেজ করে বলেছি যে কলেজের সামনে থেকে আমার গাড়ি বাসায় নিয়ে যেতে। তাই সে কথা মতন গাড়ি নিয়ে বহু আগেই বাসায় চলে এসেছে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পর দিয়ে এসে ডেকে গেল খাবারের জন্য, তাই নিচে চলে গেলাম খাবার খেতে। মা নিজ হাতে খাবার খাইয়ে দিয়েছে। তারপর খেয়ে দিয়ে উপরে এসেছি, কারণ একটু রেস্ট করা দরকার। বিছানায় শুয়ে আছি, তখনই ইদনির কথা মনে পড়ল, যে মেয়েটাকে আজকে আমি বড়া বাজারের মানুষের সামনে থাপ্পড় মেরেছি। এটা মনে পড়তে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। না, মেয়েটাকে সরি বলা উচিত, কিন্তু কীভাবে সরি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তখনই মনে পড়লো যে ইদনির বাবার নাম্বার আমার কাছে আছে। সাথে সাথে ইদনির বাবার নাম্বারে ফোন দিলাম। তিনি ফোন রিসিভ করতে সালাম দিলাম তিনাকে। তিনি আমার সালামের উত্তর দিয়েই বলল, জি সাহেব বলেন। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম, কারণ তিনি আমার সালাম শুনেই অনুমান করে নিয়েছে যে আমি কে। বাহ, বেশ তুকুর সেন্স তো লোকটার। আসলে আমি একটু ইদনির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ইদনিকে ফোনটা দিচ্ছি। তিনি গিয়ে ইদনিকে ফোন দিয়ে বলল আমি তার সাথে কথা বলতে চাই। ইদনি ফোনটা হাতে নিয়ে বলল, এই গুন্ডা, তুই কি করতে ফোন করেছিস? ইদনি আসলে আমি সরি। আসলে আমার চরম রাগ করেছিল তখন তোমার আচরণে, তাই রাগ সামলাতে না পেরে তোমায় এতগুলো মানুষের সামনে থাপ্পড় মেরেছি। আই গুন্ডা, রাখ তোর সরি। তুই কে রে ভাই? কে হোস তুই আমার? তুই তো আমার কিছুই না। না তুই আমার কিছু হস, না আমার পরিবারের। তো সরি বলার ফর্মালিটি পালন করার কোনো দরকার আছে? আসলে ইদনি, আমার অনেক খারাপ লাগছে তোমাকে থাপ্পড় মেরে। আরে ভাই, তোর খারাপ লাগা তোর কাছেই রেখে দে, কারণ ফর্মালিটিসের কোনো কাজ নেই এখানে। কারণ তোর সাথে আমার কাকতালীয়ভাবে 2-3 বার দেখা হয়েছে, কিন্তু তার মানে এই না যে আবার দেখা হবে। সো সরি বলার ফর্মালিটিস পালন করতে হবে না। আর ইদনি, তুমি আমার উপর রেগে গিয়ে হয়তো এত সব কথা বলেছ। সত্যি আমি সরি। আরে ভাই, আমি কোনো রেগে নেই তোর উপরে। রেগে তো ছিলি তুই, কারণ আমি তোকে চাকু দিয়ে আঘাত করেছি, তাই তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস। সো যাই করেছিস ভালো করেছিস। আর কখনো তো আমাদের দেখা হচ্ছে না, তাই সরিটা তোর কাছে রেখে দে। আর আমিও আজকের বিষয়টা ভুলে যাব। এখন রাখলাম ফোন। ইদনি আমার মুখের উপরে ফোনটা রেখে দিল। ইদনি কথাবার্তা আর এমন আচরণে আমার মনটা আরও বিশাল খারাপ হয়ে গেল। কি করব কিছুই যেন মাথায় কাজ করছে না। তৎক্ষণাৎ একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ইদনিকে আমি বিয়ে করে নেব, আর সেই বিষয়ে আজকে আম্মুর সাথে কথা বলবো। সোজা নিচে চলে গেলাম আম্মুর রুমে। কে রে, হঠাৎ তুই আমার রুমে? কিছু কি বলবি? বল, কি হয়েছে? মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। বাহ, এই তো বেশ ভালো কথা। কিন্তু সমস্যা হলো মেয়েটা আমার চাইতে কিছুটা ছোট, আর সে গ্রামের মেয়ে। আরে তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো সেই মেয়েটা তোর সাথে ভালোভাবে সংসার করতে পারবে কিনা সেটাই ভাবার বিষয়। মা, আশা করি সে পারবে। তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে মেয়ের ঠিকানাটা দে, আমি গিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বলবো। মা, মেয়ের বাবার নাম্বার আমার কাছে আছে, তুমি তার সাথে কথা বলো। আর তার পরিবার বলতে তার মা নেই, সো তার বাবাকে আসতে বললে তিনি এখানে চলে আসবে। তোমার কষ্ট করে সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তুমি সেখানে গেলে মেয়ে রাজিও নাও হতে পারে। আকাশের শেষ কথাটা শুনে কিছুটা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি নিজেই বলে, আচ্ছা ঠিক আছে, তার বাবার নাম্বার দে। ইদনির বাবার নাম্বার মাকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতে দেখি বালিশের পাশে থাকা ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে ফরিদ হাঁপাতে হাঁপাতে বলছে, ফরিদ আকাশের টিমের এই ছেলে। ভাই, শহরে অনেক ভয়ানক একটা গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, আর তারা ধরে ধরে আমাদের ছেলেপেলেদের মেরে ফেলছে। প্লিজ আপনি কিছু একটা করুন। কি কি বলিস তুই এসব? হ্যাঁ ভাই, তারা আজকে আমাদের 3টা ছেলেকে মেরে ফেলেছে। তুই তাদের কাউকে চিনিস বা দেখেছিস? না ভাই, তাদের বিষয়ে তেমন কিছু জানি না, তবে এইটুকু শুনতে পেয়েছে যে তাদের লিডার একটা মেয়ে, আর সেই মেয়ে মানুষকে আস্ত খেয়ে ফেলতে পারে। এক প্রকারের নরপিশাচ বলতে পারেন। কামড়েই নাকি মানুষকে মেরে ফেলে। শুধু সে একা নয়, তাদের টিমের অনেকেই নাকি কামড়ে মানুষ মেরে ফেলার ক্ষমতা আছে। আমাদের 3টা ছেলেকেও তারা কামড়ে মেরেছে। আমাদের ছেলেপেলের লাশ পাওয়ার পর তাদের গলার নিচে দাঁতের চিহ্ন পেয়েছে।
যে চিহ্নটা একদম গলার চামড়া থেকে নিয়ে শুরু করে গলার রগ পর্যন্ত গিয়েছে, যেসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ তাদের গলায় ধারালো দাঁত দিয়ে কামড়েছে। ঠিক আছে, আমি দেখছি, তার একটু সাবধানে থাক। তারপর ফোন রেখে দিলাম বিছানার পাশে। মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো এই খবর শোনার পর। তখনই ফোনটা আবার বেজে ওঠে। বালিশের পাশ থেকে ফোনটা আবার হাতে উঠাতে দেখি ইদনির বাবার নাম্বার থেকে ফোন এসেছে। আমি তাড়াতাড়ি কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম। তখনই অপর পাশ থেকে ইদনি বলে ওঠে, সরি। চমকে গেলাম আমি ইদনি এমন অদ্ভুত আচরণে। ইদনি হঠাৎ সরি বলছে, কাহিনীটা কি? আসলে বাবা আমার সব কিছু বলেছে বাসায় আসার পর, যে আপনি সেখানে গুন্ডামি করেছিলেন না, বরং যারা গুন্ডামি করছিল তাদের আপনি শায়েস্তা করেছিলেন। হুম। আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাতের কি অবস্থা এখন? ভালো হয়েছে কি হাত? ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এবার রাখি, ভালো থাকবেন। তুমিও। তারপর ইদনি ফোন কেটে দিল। বেশ খুশি লাগছে ইদনির এমন আচরণে। ভিতরে কেমন যেন অনুভূতি হচ্ছে ইদনিকে নিয়ে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলায় মা এসে ডাকতে শুরু করলো, এই আকাশ ওঠ। ঘুম ঘুম চোখে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আরে উঠে বস আগে, পরে তোকে বলছি। চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসলাম। বলো। আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তিনি রাজি তোর সাথে তিনার মেয়ের বিয়ে দিতে, কিন্তু তিনি বলেছেন আগামীকাল একবার গিয়ে তার সাথে এবং তার মেয়ের সাথে কথা বলতে। ঠিক আছে মা, আমি যাবো। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরদিন সকালে কলেজে না গিয়ে ইদনির গ্রামে যাওয়ার জন্য রওনা হলাম। গার্ডকে সাথে নিয়ে ইদনির গ্রামে এসেছি। ইদনির বাসায় যাওয়ার মাঝপথে তার বাবার সাথে দেখা হলো। সাহেব, আপনি এসেছেন? হুম। সাহেব, আপনাকে কিছু বলার আছে। জি বলুন। সাহেব, ইদনিকে বিয়ের ব্যাপারে এখনো তেমন কিছুই বলিনি। সে শুধু জানে তাকে আজকে কেউ দেখতে আসবে। সো আপনি গিয়ে তার সাথে কথা বলুন। অবশ্য আশা করি সে রাজি হবে না, কিন্তু আমি বললে আবার আমার কথাও সে ফেলতে পারবে না, কারণ সে আমায় অনেক বেশি ভালোবাসে। তার যত কষ্টই হোক না কেন, সে তা মুখ বুজে সহ্য করে আমার কথা মেনে নেবে। ঠিক আছে, আমি গিয়ে তার সাথে কথা বলছি। ইদনির বাসায় চলে গেলাম ইদনির সাথে কথা বলার জন্য। সে আমাকে তার বাসায় দেখে অবাক দৃষ্টিতে বলতে লাগলো, এই আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি। মানে কি? আগে আমায় বসতে দাও। ভিতরে আসুন। ইদনির বাসার ভিতরে গিয়ে বসলাম। এবার বলুন। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দিলাম, ইদনি, আমি তোমায় বিয়ে করতে চাই। ইদনি আকাশের কথা শুনে চরম রেগে যায়। সে কোমর থেকে সেই চাকুটা বের করে বসা থেকে উঠে দাঁড়ায়। পরে আকাশের দিকে চাকু নিশানা করে বলে, আগের বার তো হাত কেটেছি, এবার তো গলা নামিয়ে দিব একদম। ইদনি, যা করার করো, আমি তোমায় বিয়ে করব এটাই জানি খালি। দেখ, আমার কিন্তু অতিরিক্ত রাগ উঠে যাচ্ছে। তুই কিন্তু অনেক বেড়েছিস, তোর দশা খারাপ করে ছেড়ে দিব বলে দিলাম কিন্তু। ইদনি, বললাম তো যে তোমার যা করার করো, কিন্তু আমি তোমায় বিয়ে করে নিজের বউ বানাবো। ওই হারামি, আর একবার এই বিয়ের নাম মুখে আনবি না। তোর মতন গুন্ডাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আর তাছাড়া বাবা আমাকে এখন বিয়ে দিবে না। ইদনি, তোমার বাবার সাথে কথা বলি এখানে এসেছি। আকাশের মুখে তার বাবার কথা শুনে ইদনির গলার স্বরটা ছোট হয়ে যায়। বাবা বলেছে মানে? বুঝলাম না। তোমার বাবা তোমার আর আমার বিয়েতে রাজি। তিনার সাথে কথা বলেই তোমার কাছে এসেছি আমি। ইদনির চুপচাপ হয়ে যায় আকাশের কথা শুনে, কিন্তু কিছুক্ষণ পরে সে নীরবতা ভেঙে নিজেই আকাশকে বলে, দেখ, আমার বাবা যদি তোর কাছে বিয়ে দেওয়ার সম্মতি দিয়ে থাকে তাহলে আমি চুপচাপ বিয়ে করে নেব, কিন্তু হ্যাঁ, তোর সাথে এই জন্মে কোনো দিনও সংসার করব না আমি, কারণ তুই হলি অনেক বড় গুন্ডা। আর তাছাড়া বয়সও তো আমার চাইতে অনেক সিনিয়র। সো সংসার করার স্বপ্ন তোর ভুলে যেতে হবে। আর তাছাড়া আমি নিজেই তোর সাথে কোনো দিন সংসার করব না। হ্যাঁ, বিয়ে করলে অবশ্য তোর বাড়িতেই থাকতে হবে আমার, কিন্তু তুই কোনো দিন আমার মন আর শরীর পাবি না। তোর মতন তুই থাকবি আর আমি আমার মতন পড়ে থাকবো। আর যদি কখনো তুই আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করিস তাহলে সেই দিন তোকে মেরে ফেলবো, না হয় নিজে মরে যাব। মোট কথা, তোকে আমি এই জীবনে কোনো দিনও মেনে নেব না, কারণ তোর জন্য আমার মনে কোনো জায়গা নেই। আছে শুধু ঘৃণা, কিন্তু সেটা প্রকাশ করার ভাষা পাচ্ছি না বাবার সম্মতি দেখে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই আমাকে বিয়ে করাটা তোর জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে, এইটাই খালি মাথায় ঢুকিয়ে রাখিস।
ইদানির কথা আকাশ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়, কারণ সে আগে থেকেই জানতো ইদানি এমন কিছুই করবে বা বলবে। অবশ্য তার ধারণা এর চাইতেও আরও নেগেটিভ ছিল ইদনিকে নিয়ে, যে ইদনি তাকে হয়তো আবারও চাকু দিয়ে আঘাত করবে, কিন্তু না, সে সেটা করেনি। যাক বাবা, বাঁচলাম মেয়েটার হাত থেকে। ইদনি তুমি টেনশন করিও না, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঠিক পাল্টে দেব। আকাশ কথাগুলো মনে মনে বলে। তখনই ইদিনি তাকে আবারও বলে, শোন, তুই হয়তো এখন মনে মনে ভাবছিস যে বিয়ের পর আমাকে তোর মায়া আটকাতে পারবি, পরিবর্তন করতে পারবি। তাহলে সেটা কিন্তু তোর ভুল ধারণা হবে, কারণ এই ইদনি কোনো পাল্টাবার মতো মানুষ না। সে যেটা একবার মুখ দিয়ে বলে সেটা সে করেই ছাড়ে। আর তোর ক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর হয়ে যাব আমি, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিস। আমার অইচ্ছা সত্ত্বেও তুই আমার বাবাকে পটিয়ে আমায় বিয়ে করেছিস। তোর জন্য সত্যি অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইদনির কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, কারণ সে আমার মনের কথাটা জেনে গেছে। না, এখন এখান থেকে যাওয়া উচিত। তাই বসা থেকে উঠে দাঁড়ালাম। ইদনি, বিয়ের জন্য তৈরি হও তুমি, আর আমার যা হওয়ার হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। ইদনি আকাশের শেষ কথাটা শুনে আরও রেগে যায়। সে অগ্নিদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে দেখে। ইদনি, আমি চললাম এখন। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, না হয় বিয়ের আগে তোর মরণ হবে আমার হাতে। আকাশ ইদনির বাসা থেকে বেরিয়েছে সোজা হাঁটা ধরে। মাঝপথে সেই জায়গাটাতে আকাশের সাথে আবারও ইদনির বাবার দেখা হয়। সাহেব কি বলেছে ইদনি? আমার কথা শুনে তার ভিতরে আমার রক্ত খাওয়ার পিপাসা জেগেছিল, কিন্তু আপনার কথা শুনে সে চুপ হয়ে যায়। কিন্তু তারপরেও অনেক কিছু বলেছে আমাকে, তবে সেসব আপনাকে না বলাই ভালো। আপনি খালি বিয়ের ব্যবস্থা করুন, যত জলদি তাকে বিয়ে করব ততই ভালো আমার জন্য। ঠিক আছে, আমি আপনার মায়ের সাথে কথা বলে আসছি, শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করব। ঠিক আছে। ইদনির বাবার সাথে কথা শেষ করে চলে আসলাম। গাড়িতে বডিগার্ড অপেক্ষা করছে বসে বসে। তার সাথে আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে জানালাম মেয়ের বাবার সাথে আর মেয়ের সাথে কথা হয়েছে আমার, কিন্তু কি কথা হয়েছে সেটা বলিনি, কারণ ইদনির সম্পর্কে মাকে বললে তিনি এই জন্মে আর ইদনির সাথে আমার বিয়ে দিবে না। ইদনির আচরণ সম্পর্কে লুকিয়ে রেখে তার কিছুটা প্রশংসা করলাম। মা তো বেশ খুশি। তারপর নিজের রুমে চলে আসলাম। সময়ের মতন কাটছে। রাতের বেলায় ফরিদ আবারও ফোন দিল। ভাই, কোনো খবর পেয়েছেন কি সেই গ্যাংস্টারের সম্পর্কে? না, আমি এখনও এসবে মাথা ঘামাইনি, আর আগামী 1 সপ্তাহ ঘামাবো না। তোরা সাবধানতার সাথে থাক, 1 সপ্তাহ পর আমি এসবে মাথা ঘামাবো। ঠিক আছে ভাই। তারপর ফোন রেখে দিলাম। আর 1 সপ্তাহ মাথা না ঘামানোর কারণ তো সকলেই জানেন, যে আমি ইদনিকে বিয়ে করতে চলেছি। তাই সেই মোতাবেক নিজেকে শান্তশিষ্টভাবে গুছিয়ে রাখলাম। সময় তার আপন মনে চলেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। বিয়ের সমস্ত ফর্মালিটিস শেষ করে ইদনিকে আপন করে নিয়েছি। বাসর ঘরে ইদনি বসে আছে, আর আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইদনির সম্পর্কে ভাবছি। তখনই মা এসে, এত ভাবাভাবির কিছু নেই, পছন্দ করে বিয়ে করেছিস তো এত ভাবার কি আছে, যা ভিতরে যা। মা আসলে আকাশ, তুই ছেলে, আর ছেলেদের এতটা ভাবাভাবির কাজ নেই, সো ভিতরে যা। মায়ের কথা মতন বাসর ঘরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে ইদনি খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। ইদনির আচরণে বেশ অবাক হলাম, কিন্তু সেটা ইদনিকে বুঝতে দিলাম না। আমি আপন মনে ইদনিকে পা ছুঁতে না দিয়ে 2 হাতে তার বাহুতে রেখে তাকে উঠানোর ট্রাই করলাম। তখনই সে শাড়ির ভিতর থেকে চাকু বের করে আমার হাতে গা মেরে দিল, আর সাথে সাথে হাতের মাংস কেটে গিয়ে সেখান থেকে ছিড়ছিড় করে রক্ত বের হতে আরম্ভ করলো। অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে আছি। তার আচরণে পুরোপুরি বোবা হয়ে গিয়েছে আমি। তাকে বলার মতো সমস্ত ভাষার জন্য হারিয়ে ফেলছে আমি। সে আমার চোখের দিকে এক পলক তাকিয়ে ওয়ার্ডরোবের সামনে চলে গেল। পরে গলা আর কান থেকে স্বর্ণের গহনাগুলো খুলতে আরম্ভ করলো। আমার হাত থেকে কোনো ধীরগতিতে স্রোতের মতন রক্ত পড়ছে। আমি পাঞ্জাবির একটা সাইড উঠিয়ে হাতের মধ্যে চেপে ধরলাম। পরে নিজের খাটে চলে গেলাম। ইদনি গহনাগাটি খুলে খাটে এসে বসলো। আমার দিকে যেন তার কোনো খেয়ালই নেই। রক্তের স্রোত যে আমার হাত আর পাঞ্জাবি পুরো লাল বর্ণ ধারণ করেছে, তাতে যেন তার কিছুই যায় আসে না। তখনই সে আমায় বলল, কিরে, খুব কষ্ট হচ্ছে নাকি তোর? ইদনির কথার প্রতি উত্তরে কি বলবো ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ করে বসে থাকলাম। জানি আমি যে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি জানিস, তুই সত্যিকারের এই কষ্টটা ডিজার্ভ করিস, কারণ তুই আমাকে আমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিস। সো কষ্টটা তোর জন্য প্রাপ্য।
অবশ্য প্রত্যেক মানুষের জন্য এই বাসর ঘর নামক জিনিসটা অনেক মধুর হয়, কিন্তু তোর জন্য সেটা নরক, কারণ তোর মতন গুন্ডা এর থেকে আর ভালো কিছু আশা করে না। ইদনির কথা শুনে মনের ভিতর বিশাল একটা আঘাত লাগলো। চুপচাপ সেভাবে হাত সেবে ধরে অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। তখনই ইদনি আবার ডাক দিল, এই ছেলে, শোয়া থেকে ওঠ। কেন, আঘাত করে মন ভরেনি নাকি আরও বাকি আছে আঘাত করা? দেখ, বেশি কথা বলিস না, এমনিতেই তোর উপরে রাগ উঠে আছে, সো শোয়া থেকে ওঠ। ইদনির কথা মতন শোয়া থেকে উঠে বসলাম। দেখি তোর হাতটা এদিকে দে। চিন্তায় পড়ে গেলাম ইদনির কথা শুনে, কারণ কখন আবার কি করে বসে খেয়ে জানি। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কেন ইদনির সাথে কঠোর হচ্ছি না। আসলে আমি কঠোর হতে চাচ্ছি না, আর সেই না চাওয়ার কারণটা হচ্ছে তাকে আমি নিয়মের বাহিরে গিয়ে বিয়ে করেছি। সো যেহেতু আমি নিয়ম মানিনি, সেক্ষেত্রে অনেক কিছুই আমার প্রাপ্য। আর তাছাড়া আমার ধৈর্য ক্ষমতা অনেক বেশি, আমি সহজে কারোর উপরে রাখি না, আর রাখলে সে আর জমিনের উপরে পা রেখে চলার মতন অবস্থায় থাকে না। কিরে, হাত এগিয়ে দিতে বলেছি না? ইদনির দিকে হাত এগিয়ে দিলাম, তখনই সে বালিশের নিচ থেকে একটা পলিথিনের পুটলি বের করলো। পরে সে টান দিয়ে সেটা ছিঁড়ে ফেললো। সে সেটাকে ছিঁড়তে দেখতে পেলাম সেটার মধ্যে ব্যান্ডেজ, মলম আরও কী কী জানি রয়েছে। এসব দেখে বুঝতে বাকি নেই যে সে পুরোপুরি প্রিপারেশন নিয়েছে আজকে আমায় আঘাত করার জন্য। পরে সে আমার হাত ওয়াশ করিয়ে কতটা মলম লাগিয়ে দিল, পরে সেটার উপরে ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, কারণ তার মতিগতি এখনও কিছুই বুঝে উঠতে পারছি না আমি। তখনই সে বলে উঠল, নে এবার ঘুমিয়ে পড়, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি, সকাল হলে ডক্টর দেখিয়ে নিস গিয়ে। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই রোমান্টিক একটা সিন দেখতে পেলাম যে ইদনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু যখনই আমার নজর তার চেহারার দিকে পড়ল, তখনই বড়সড় একটা শক খেলাম। তার চেহারার দিকে তাকাতেই দেখতে পেলাম তার দুই চোখের কোণায় পানি জমে আছে। বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা, কারণ তার চোখের পানিগুলো আমায় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সে কান্না করেছে। কিন্তু কেন সে কান্না করলো? সে তো গত রাতে বেশ খরখশ ভাষায় আমার সাথে কথা বলেছে, আর তাছাড়া আমার উপরে তো রিভেঞ্জে উঠিয়েছে। তাহলে কান্না করলো কেন? তার তো খুশি হওয়ার কথা। এসব নিয়ে ভাবছিলাম, তখনই ইদনির চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি তার চোখের কোণ ছড়িয়ে মুখে গড়িয়ে পড়ল। জিনিসটা দেখে ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। নিজের অজান্তি ঠোঁটটা তার চোখের সামনে নিয়ে নিলাম। তারপর তার অশ্রু ভরা চোখে আলতো করে একটা চুমু দিলাম। সে ঘুমের মাঝে কেঁপে উঠল আমার স্পর্শ পেয়ে। পরপর দুই চোখে চুমু এঁকে দিলাম। দ্বিতীয় চোখে চুমু দেওয়ার পর সে ঘুম পাতালেই আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরল। ব্যাপারটা বেশ উপভোগ করলাম। আমিও চুপচাপ শুয়ে আছি তার সাথে। তখন রুমের বাইরে থেকে মা এসে ডাকাডাকি শুরু করলো, এই আকাশ, উঠে বৌমাকে নিচে নিয়ে আয়। আর বিছানায় শুয়ে থাকা হলো না। ইদনি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়লাম, আর ইদনিকেও ডেকে দিলাম। সে ঘুম থেকে উঠে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি তার চোখের দিকে নজর সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতে ইদনি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি আমার মতো রেডি হয়ে বসে আছি। ইদনিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। পরে তাকে বললাম রেডি হয়ে নিতে। সে আমার কথার প্রতি উত্তরে কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নিল। তারপর সে এসে আমার সামনে দাঁড়ালো। ইদনি, চলো এবার নিচে যাওয়া যাক। তখনই সে হুট করে আমার কলারটা চেপে ধরে বলতে লাগলো, মানুষজনের ফর্মালিটিসের গুষ্টি মারি, তুই তাড়াতাড়ি আগে হসপিটালে যাবি হাত দেখাতে। তোর হাতে কোনো কিছু না হওয়া চাই আমি। ইদনির এই অদ্ভুত আচরণে ভিতরে খুশির জোয়ার বইছে, কারণ সে আমায় আঘাত করে নিজেই কষ্ট পাচ্ছে। কিন্তু আমার খুশির প্রভাবটা বাইরে প্রকাশ করলাম না। তখনই সে আবার বলল, কিরে, কথা কানে যায়নি তোর? আমাকে নিয়ে তো চিন্তার করার কি আছে? তুমি নিজেই তো আমার চুরি দিয়ে আঘাত করেছো, আবার এখন নিজেই চটপট করছো আর কষ্ট পাচ্ছ আমার জন্য। আয় বেটা, তোকে কে বলেছে যে আমি তোর জন্য কষ্ট পাচ্ছি? কেউ বলতে হবে নাকি? তোমার আচরণই তো সব বোঝা যাচ্ছে। একদম ভুল ভেবেছিস তুই, কারণ আমি কোনো কষ্ট পাচ্ছি না। তবে হ্যাঁ, ছটফট করছি, আর তার কারণ হলো তোর হাত ঠিক না হলে আবার ছুরি দিয়ে আঘাত করতে পারবো না আমি, তাই আমি ছটফট করছি। সো তুই তাড়াতাড়ি ঠিক হ। ইদনির কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। মনে মনে ভাবছি, হে কাকে বিয়ে করে আনলাম আমি, যার কাছে কিনা কোনো কদর নেই আমার, যে কিনা সবসময় আমায় আঘাত করার চিন্তা নিয়ে থাকে। এই, তুই কি এত ভাবছিস? হ্যাঁ না, কিছু না, চলো নিচে যাব। চল। ইদনিকে নিয়ে নিচে চলে এলাম। বাড়িতে অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে।
সবাই অনেক খুশি ইদনির উপরে, কারণ তাদের মনের মতন পেয়েছে মেয়ে। সবাই ইদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এক জায়গায় বসে কল্পনার জগতে পাড়ি জমিয়েছি যে আমি আকাশ বাহিরের মানুষের জন্য জমের চাইতেও কম না। মানুষ আমার আসল পরিচয় জানলে কপালেই হাত তুলে সালাম দেয়। সে আকাশকে কিনা এই মেয়ে যখন তখন চাকু দিয়ে আঘাত করছে, সে আকাশের সাথে কিনা এই মেয়ে কর্কশ ভাষায় কথাবার্তা বলছে। ভাবতেও অবাক লাগে নিজের কাছে যে কী থেকে কী হয়ে যাচ্ছে আমি। তবে হ্যাঁ, অন্যদিকে ঠিক আছে আমি, কারণ রাজত্ব সবার সাথে করা গেলেও ঘরের মানুষের সাথে করা যায় না, তাও যদি হয় আবার ভালোবাসার মানুষ। আমি মেয়েটার সাথে কখনো নিজের জোর খাটাবো না, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। তখনই দিয়ে এসে চিমটে দিল। কিরে ভাইয়া, কি এত ভাবছিস? আরে এমন কিছু না। তা তো দেখতেই পাচ্ছি, অবশ্যই তুই ভাবির কথাই ভাবছিস। আরে না। তুই না বললে কি আমি বিশ্বাস করব না? শোন, আমিও কিন্তু তোর বোন, মনে রাখিস। তোর রক কিন্তু আমি চিনি। অনেক পেকে গেছিস তুই। বয়স হয়েছে তো পাকবো না? আচ্ছা বাদ দে এখন এসব কথা, চল নাস্তা করবি। দিয়ার সাথে নাস্তা করতে চলে গেলাম। অনেক মানুষ একই টেবিলে নাস্তা করতে এসেছে। আমি আমার বা হাতটা লুকিয়ে রেখেছি, কারণ গতকাল রাতে ইতনি অঘটন ঘটিয়েছে। নাস্তার পালা শেষ করে চিন্তা করলাম হসপিটালে যাব। তখনই মা আমার তিনার রুমে দেখা করতে বলল, তাই মায়ের রুমে চলে গেলাম। মা আগ থেকে আমার জন্য অপেক্ষা করছে। মা বলো, কেন ডেকেছ? আকাশ, তোকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে মা? ইদনিকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। কারণ দেখ বাবা, আমাদের পরিবারের সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত, কিন্তু ইদনি আমাদের পরিবার থেকে অনেকটা পিছনে। এই কয়দিনে মানুষজন আমায় বেশ কয়েকবার ইদনির বিষয়ে জিজ্ঞেস করেছে। আমি তাদেরকে জবাবও দিয়েছি যে সে ক্লাস 10-এ পরীক্ষা দিবে এবার। ঠিক আছে মা, আমি তাকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলে ভর্তি করে দেব। তাড়াতাড়ি করিস, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই। মায়ের রুম থেকে কথা বলা শেষ করে হসপিটালে চলে আসলাম। হাতে আবারও সেই সেলাই পড়েছে। হসপিটাল থেকে ফিরে বাসায় চলে আসলাম। পরদিন সকালবেলা ইদনিকে বললাম রেডি হতে, কিন্তু সে আমার কথার গুরুত্ব না দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে। কি হলো ইদনি, আমার কথা শুনতে পাওনি তুমি? তোমায় না আমি রেডি হতে বলেছি? কেন, আমার রেডি হওয়া দিয়ে তোর কি কাজ? তোমায় নিয়ে গিয়ে দিয়ার স্কুলে অ্যাডমিশন করাবো, সো তাড়াতাড়ি রেডি হও। আকাশের কথা শুনে এদিনই এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। পরে সে ব্যাগ থেকে কাপড় বের করে চটজলদি ওয়াশরুম থেকে গিয়ে রেডি হয়ে আসলো। আকাশ এদিনের আচরণে বেশ হতবাক। তখনই এদিন এসে আকাশকে বলে, চলেন, আমি রেডি। আচ্ছা ইদনি, তোমার এই অদ্ভুত আচরণের মানেটা আমি বুঝলাম না। আমার কোনো আদেশ পালন করা তো দূরের কথা, তুমি তো আমার কথারই ঠিকঠাক উত্তর দাও না, কিন্তু এখন কি এমন হলো যে লাফিয়ে রেডি হয়ে গেলে? কারণ আমার স্বপ্ন আমি অনেক পড়াশোনা করব, কিন্তু কপাল খারাপ দেখে তো আর হয়ে ওঠেনি। কারণ এখন সেই অপরচুনিটি এসেছে, তাই আর কি চটজলদি রেডি হয়ে আসলাম। তার মানে তোমারও পড়ালেখা করার ইচ্ছে আছে? ঠিক আছে চলো। তারপরে ইদনিকে নিয়ে দিয়ার স্কুলে 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিলাম। মেয়েটার চোখে মুখে খুশির জোয়ার বইছে, কিন্তু সমস্ত প্যারা আমার সহ্য করতে হয়েছে। কারণ 9ম শ্রেণী বাদ দিয়ে 10ম শ্রেণীতে কেউ কাউকে হুট করে ভর্তি করাবে না, কিন্তু প্রিন্সিপাল আমায় খুব ভালো করে চেনে। অনেক ভালো সম্পর্ক রয়েছে আমার পরিবারের সাথে, আর সেই সম্পর্কটা বাবার মাধ্যমে হয়েছে। তাই তিনি প্রথমে আপত্তি করলো, আর পরে করেনি। এদিকে অ্যাডমিশন করিয়ে এনে বাসায় নামিয়ে দিলাম। পরে আবার গাড়িতে করে নিয়ে অফিসের জন্য রওনা হলাম, কারণ অফিসে আজ বহুদিন ধরে যাওয়া হচ্ছে না। আজ একটু গিয়ে অফিসের হাবভাব দেখে আসি। অফিসে আসতে দেখি বিশাল এক সমস্যা হয়েছে, কারণ কিছুদিন ধরে নাকি ম্যানেজার অফিসে আসছে না, তাই সবার কাজের 12টা বেজে আছে। তাই বাসায় ফোন দিয়ে অফিসে আছি সেই খবর জানিয়ে দিলাম। তারপর নিজেই সবার সমস্যা সমাধান করে দিলাম। বিকাল হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে দিতে দিতে অফিস ছুটির সময় চলে এসেছে। সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমিও গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার পিছন পিছন একটা গাড়ি আসছে। সে বেশ কিছুক্ষণ ধরেই আমার পিছন নিয়েছে। আমি গাড়ি এক সাইডে করে রাস্তার পাশে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে পড়া দেখে সেই গাড়িটা ইউটার্ন নিয়ে উল্টো রাস্তা ধরে চলে গেল। তারপর আমি আবারও গাড়ি স্টার্ট করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখনই পকেটে থেকে ফোনটা বেজে উঠলো। গাড়ির গতি কমিয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। রকি ভাই ফোন দিয়েছে। হ্যাঁ রকি ভাই, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আমারও চলছে আলহামদুলিল্লাহ। ভাই, একটা ব্যাড নিউজ আছে আপনার জন্য। কি ব্যাড নিউজ? আন্ডারওয়ার্ল্ডের অনেক
কয়জন মাফিয়া মিলে আপনাকে এবং আপনার সমস্ত ছেলেপেলেকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, কিন্তু কারা এর পেছনে আছে তা আমি জানি না। রকি ভাইয়ের কথা শুনে মাথায় পুরো বাজ পড়ার মতো অবস্থা। কিন্তু কেন রকি ভাই? আমি তো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাহলে কিসের শত্রুতা আমার সাথে? সেটাও তো বড় সমস্যা যে আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাই তো সবাই আপনার পিছনে লেগেছে। কিন্তু কেন? কারণ অনেকেই চায় যে আপনার দেশে হস্তক্ষেপ করতে, কিন্তু আপনি থাকলে সেটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি কোনো কিছুতে না থাকলেও আপনি তাতে বাধা দেবেন, আর এটা সবাই জেনে গেছে, তাই আপনাকে শেষ করে দেওয়ার চক্র করছে তারা। ভাই, আন্ডারওয়ার্ল্ডের মধ্যে শুধু আপনার সাথেই সম্পর্ক রয়েছে আমার, তাছাড়া তাদের আগা মাথাও কিছু জানি না আমি। তাহলে আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই কেন আমার পিছনে লাগলো? ভাই, সেটা আমারও অজানা, তবে যতদূর জানি এর পেছনে অন্য কেউ রয়েছে, আর সেই অন্য কেউটাই আন্ডারওয়ার্ল্ডের লোকেদের টাকা খাইয়ে এসব করছে। তবে আমি সঠিক বলতে পারবো না যে কে সে। ঠিক আছে রকি ভাই, আমিও দেখছি কার এত ক্ষমতা যে আমায় মারবে। হ্যাঁ, তারা মাফিয়া হতে পারে, কিন্তু আমার দেশে এসে আমার উপরই বাহাদুরি করবে সে ক্ষমতা তাদের নেই। তা হয়তো নেই, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সো আপনি একটু সাবধানে থাকেন, আর কোনো ধরনের সমস্যা হলে আমায় জানাবেন। আমি পাকিস্তান থেকে আপনাকে সাহায্য করব। ধন্যবাদ রকি ভাই। ভাই, ভালো থাকেন। আপনিও। রকি ভাইয়ের সাথে কথা শেষ করে জোরে গাড়ি টেনে বাসে চলে আসলাম। মাথা পুরো জ্যাম খেয়ে আছে। রকি ভাইয়ের কথা শোনার পর দেখে চুপচাপ রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ইদনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। সে আমার দেখতে পেয়ে চিরুনিটা ফিক্কা দিয়ে আমার গায়ে মেলা মারলো। পরে সে তেড়ে ফুড়ে এসে আমার চুল টেনে ধরলো। এই ইদনি, কি করছো তুমি? তুই এতটা সময় কোথায় ছিলি? অফিসে গিয়েছিলাম। এখন কিসের তোর অফিস? হ্যাঁ, তুই যে বিয়ে করেছিস সেটা কি তোর মাথায় নেই? হ্যাঁ আছে, আর তুমি আমার চুল ছাড়ো। না, আমি ছাড়বো না, কারণ তুই আমার রেখে এতটা সময় অফিসে কি করছিলি? আরে আজব তো, কি শুরু করলে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের কি যে বাড়িতে পড়ে থাকতে হবে আমার? তুমি তো আমার স্বামী হিসেবে মানুই না, তাহলে এতটা হাইপার হচ্ছ কেন এই বিষয় নিয়ে? কারণ আমার একা থাকতে বোরিং লাগে। তুমি একা কোথায়? বাসায় তো সবাই আছে। না, তা আছে, কিন্তু কথাবার্তা তো তোর সাথে বেশি হয় আমার, আর তোর সাথে বেশি মিশেছি আমি। সো তোকে আমার কাছে থাকতে হবে সব সময়। আমি তোকে স্বামী হিসেবে মানি আর নাই বা মানি, তুই সব সময় আমার চোখের সামনে থাকবি। হ্যাঁ, আমার তো আর কাজ নেই যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকবো। আকাশের কথায় ইদনি অনেক রেগে যায়, তাই সে আকাশের চুল ছেড়ে দিয়ে আকাশকে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে আকাশ বিছানার ওপরে গিয়ে আছড়ে পড়ে, আর ইদনি গিয়ে আকাশের গায়ের ওপরে উঠে বসে। পরে সে আকাশের ঠোঁটের মধ্যে জোরে একটা কামড় বসিয়ে দেয়, যার ফলে আকাশের ঠোঁটে প্রচণ্ড লাগে, কিন্তু সে কোনো ধরনের রিয়্যাক্ট না করে ইদনির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, কারণ সে কোনো দিনও কল্পনা করেনি যে ইদনি তার এমন জায়গায় কামড় বসাবে। আকাশ অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ইদনি তাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। এবার আকাশ ইদনিকে বলে, ইদনি, কি ছিল এটা? তোর শাস্তি। তা ঠিক আছে, কিন্তু ঠোঁটে কামড় কেন? ইদনি এবার চুপচাপ হয়ে যায়, কারণ এতটা সময় তার মাঝে হুঁশ জ্ঞান কিছুই ছিল না, কারণ সে আকাশের কোথায় কামড় দিয়েছে সেটা তো নিজেও বলতে পারবে না। কিন্তু যখন আকাশের মুখ থেকে ঠোঁটের কথা শোনে তখন তার হুঁশ জায়গা মতো আসে, তাই সে লজ্জায় চুপ হয়ে যায়। কি হলো, কথা বলছো না যে? আসলে আমি না বুঝে অমনটা করেছি, আর তাছাড়া আপনাকে আঘাত করার সময় আপনার ঠোঁটটাই সর্বপ্রথম আমার চোখের সামনে এসেছে, তাই বেখেয়ালিভাবে ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। আর বেখেয়ালি হওয়ার কারণটা হলো আপনার উপরে অতিমাত্রায় রাগ উঠেছে আমার, কারণ কেন আপনি আমায় একা বাসায় রেখে অতটা সময় বাসার বাইরে থাকবেন? তা ঠিক আছে, তোমার তীব্র রাগের কারণে তুমি আমার ঠোঁটে কামড় বসিয়েছ, কিন্তু হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? কাহিনী কি একটু বলবে? না না, কিছু না, এমনি আপনি ডাকছি। ও ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সামনের বার থেকে আমার আঘাত করার আগে কোথাও আঘাত করছো সেটা দেখে শুনে করবে। ইদনি আর কোনো কথা বলে না, মাথা নামিয়ে চুপচাপ আকাশের থেকে কিছুটা দূরে বসে আছে, আর আকাশও কিছু বলে না।
আর তাছাড়া আকাশও জানে ইদনির আপনি বলার কারণ। সে ভালো করেই জানে যে উট পাহাড়ের নিচে আসলেই পাগলামি শুরু করে। সেমটা ইদনিও করছে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি রুমে থাকো। আকাশ নিচে যাওয়ার জন্য বিছানা থেকে ফ্লোরে পা নামায়। তখনই ইদনি এসে খপ করে আকাশের শার্ট খামচে ধরে তার বুকে মাথা রাখে। তারপর ইদনি বলতে থাকে, আপনি প্লিজ এখন নিচে যাবেন না, আমাকে একটু সময় দিন আপনি। আমার একা একা একদম ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে, প্লিজ আপনি যাবেন না। অবাকের পর অবাক হচ্ছি, কারণ মেয়েটা সেই তখন থেকে অদ্ভুত আচরণ করছে। এই ইদনি, কি হয়েছে তোমার বলো তো? কেউ কি তোমার কিছু বলেছে, না কোনো কারণে তুমি ভয় পেয়েছো? না, আমায় কেউ কিচ্ছু বলেনি, আর কোনো ভয়ও পাইনি। তাহলে এমন অদ্ভুত ধরনের আচরণ কেন করছো তুমি? তুমি তো আমার সহ্যই করতে পারো না, তাহলে হঠাৎ এমন পাগলামো করছো? বললাম তো আমার একা থাকতে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না, তাই আমার তোকে চাই এখন। তুই একদম এখন নিচে যাবি না, চুপচাপ আমায় নিয়ে রুমের মধ্যে বসে থাকবি। না হয় যদি তুই এখন নিচে যাস তাহলে কিন্তু তোর পায়ের মধ্যে আমি ছুরি মেরে দেব। ইদনির পাগলামো দেখে আকাশের নিচে যায় না। সে চুপচাপ ইদনির আচরণে সাড়া দিচ্ছে, আর ইদনি আকাশের বুকে মুখ গুজে দিয়ে শব্দ করে ফোপাচ্ছে। ইদনির ফোপানো দেখে আকাশ নিজেও এবার দু হাত দিয়ে ইদনিকে জড়িয়ে ধরে। এভাবে অনেকটা সময় কাটে। পরে আকাশ লক্ষ্য করে যে ইদনি তার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তাই সে ইদনিকে নিচ থেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বালিশের মধ্যে শুইয়ে দেয়। পরে সে মিটমিট করে হাসতে হাসতে নিচে চলে যায়। মা আর ছোটো বোনের সাথে সময় কাটিয়ে একদম রাতে খাওয়ার সময় উপরে রুমে আসে। ইদনি এখনও ঘুমাচ্ছে। এই ইদনি, উঠো, খাওয়ার সময় হয়েছে। ইদনি ঘুম চোখে আকাশকে উত্তর দেয়, তুই খা তোর খাওয়া, আমি খাবো না, আমি খালি ঘুমাবো। ঠিক আছে। আকাশ আর ইদনিকে না ডেকে নিচে চলে আসে। কে রে আকাশ, ইদনি কই? সে খাবে না? না মা, সে খাবে না, সে ঘুমোচ্ছে, তার নাকি ঘুম পেয়েছে অনেক। আরে খাবে না মানে কি? এটা কোনো কথা? আরে মা বাদ দাও, খিদে নেই তাই হয়তো খাবে না, না হয়তো ঠিকই খেতে আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা খেয়ে নে। আকাশ আর দিয়া খেতে বসেছে, আর আকাশের মা তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। আকাশ খেতে খেতে দিয়াকে বলে, কাল সকালে রেডি হয়ে থাকিস, তুই আর ইদনিকে একই সাথে স্কুলে নিয়ে যাব। তোর স্কুলেই তাকে অ্যাডমিশন করিয়েছি। ঠিক আছে ভাইয়া। পরে আকাশও খাওয়া দাওয়া করে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় ইদনি আগেভাগে ঘুম থেকে উঠে যায়। সে ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তার কিছুক্ষণ পর আকাশেরও ঘুম ভাঙে। তার ঘুম ভাঙার পর ইদনিকে বসে থাকতে দেখে বলে, ইদনি কখন উঠেছো তুমি? এই তো একটু আগে। ও আচ্ছা শোনো, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে আর দিয়াকে একসাথে স্কুলে দিয়ে আসবো। ইদনি চট জলদি রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। তারপর আকাশও ফ্রেশ হয়ে রেডি হয়। পরে ইদনি আর আকাশ নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। নাস্তার পালা শেষ করে দিয়ে আর ইদনিকে গাড়ি করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পরে স্কুলে এসে নামতেই দিয়া তার ক্লাসে চলে যায়, আর আকাশ ইদনিকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায় বই আনার জন্য। আকাশ ইদনির বই নিয়ে ইদনিকে ক্লাসে দিয়ে আসার জন্য তাকে নিয়ে হাঁটা ধরে। তখনই মাঝপথে একটা মেয়ে এসে আকাশকে বলে, এই যে আপনি নিশ্চয়ই দিয়ার ভাই? কিন্তু কেন? কেন বলতে আসলে কি, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আপনাকে আগেও বেশ কয়েকবার ইদনিকে স্কুলে আনা নেওয়া করতে দেখেছি। সেই তখন থেকেই আপনাকে কেন জানি আমার ভালো লাগে। মেয়েটার মুখে এমন কথা শুনে ইদনি চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই আকাশের মাথায় একটা বুদ্ধি আসে। আসলে তুমি অনেক সুন্দরী, অনেক মায়াবী দেখতে তোমার চেহারাটা, একদম মনোমুগ্ধকর। আকাশের কথা শুনে মেয়েটা বেশ লজ্জায় পায়, কিন্তু অন্যদিকে ইদনি চরম রেগে যায়। কিন্তু সে কিছুই বলতে পারে না আকাশকে, কারণ সে আকাশকে কিছু বলার মতো যোগ্যতা রাখে না। যদি সে আকাশকে স্বামী হিসেবে মানত বা তাকে স্ত্রীর অধিকার দিত তাহলে সে হয়তো কিছু বলতে পারত, কিন্তু সেই সুযোগ বা অবস্থান তার নেই বা হয়নি এখনও, তাই সে কিছুই বলে না। কিন্তু তার ভেতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে যেন তার জিনিসের উপরে কেউ অধিকার ফলাচ্ছে। অদ্ভুত ধরনের একটা কষ্ট অনুভব করছে সে নিজের ভেতর। তাই সে চোখ মুখ কালো করে সামনের দিকে হাঁটা ধরে। এদিকে আকাশ ইদনির হাব ভাব দেখে বুঝতে পারে যে তার ওষুধটা কাজে লেগেছে।
আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। তারপর মেয়েটার সামনে থেকে চলে আসলাম। একটু জোরে হাঁটা দিয়ে ইদনির কাছে গেলাম। সে চোখ মুখ একদম কালো করে রেখেছে। এই ইদনি, কি হয়েছে তোমার? বেহুদাই প্রশ্ন করলাম ইদনিকে, কারণ আমি ভালো করে জানি কি হয়েছে। তার কাটা গায়ে নুনের ছিটা দেওয়া যে তার জ্বলছে, সেটা আমার বুঝতে বাকি নেই। না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ও, তাহলে ঠিক আছে, কিছু না হলেই হলো। আচ্ছা চলো, তোমার ক্লাসে দিয়ে আসি। তারপর ইদনিকে সাথে নিয়ে ক্লাসে দিয়ে আসলাম। সে মনমরা হয়ে ক্লাসের ভিতরে ঢুকে পড়ল। ক্লাসে ঢোকার সময় সে আমার সাথে একটা কথাও বলেনি। আমি আশা করছিলাম সে আমায় কিছু একটা বলবে, বাট সে চুপচাপ ক্লাসে ঢুকে পড়েছে। যাক, কি আর করার। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু মাঝপথে 4-5টা গাড়ি এসে আমার পথ আটকায়। আমি গাড়ির সামনেও নিতে পারছি না, পিছনেও যেতে পারছি না, মাঝখানে আটকে গেছি আমি। তখনই আমার পথ আটকানো গাড়িগুলোর ভিতর থেকে অনেক কজন লোক অস্ত্র হাতে বেরিয়ে আসে। পরে তারা আমার গাড়ির সামনে এসে আমার দিকে অস্ত্র তাক করে চতুর্পাশ থেকে আমাকে ঘিরে ফেলে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি ফোনের লোকেশন অন করে জায়গা মতন একটা মেসেজ পাঠিয়ে দিলাম। তখনই সেই লোকজনগুলো ইশারায় আমাকে গাড়ির কাঁচ খুলতে বলে। আমি চুপচাপ তাদের কথা মতন গাড়ির কাঁচ খুলে দিলাম। তখনই একজন এসে আমার গলায় গুলি ঠেকিয়ে ধরে গাড়ি থেকে বের হতে বলে। অপরাগ হয়ে তাদের এই কথাটাও মেনে নিতে হলো আমাকে। গাড়ি থেকে নামতেই তারা আমাকে টেনে হেঁচড়ে তাদের গাড়িতে ওঠায়। পরে আমার চোখে কালো কাপড় বেঁধে দেয়। যখন তারা আমার চোখ থেকে কালো কাপড় খুললে, তখন নিজেকে আবিষ্কার করলাম একটা বন্ধ ঘরের মধ্যে। তাদের সবার মুখের মধ্যে মাস্ক, কারোর চেহারায় দেখা যাচ্ছে না। তারা আমায় দড়ি দিয়ে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। এই, তোমরা কারা? আর আমাকে এখানে কেড়ে এনেছো? আমরা তোর জম, আর তোকে এখানে এনেছি মারার জন্য। ও, ভালো কথা। তো মেরে ফেলো আমায়? না, এত সহজে না। আমাদের ম্যাম আসছে, তারপর তোকে কিভাবে মারবে সেটা তিনিই ডিসাইড করবে। আমাদের কাজ হচ্ছে তোকে উঠিয়ে আনা, তাই তোকে আমরা উঠিয়ে এনেছি। আর কিছুই বললাম না, চুপচাপ হয়ে বসে আছি। তারা আমায় বেঁধে রেখে অন্য রুমে চলে গেল। তখনই আমার নজর গেল একটা টেবিলের উপরে, যেটা আমার থেকে কিছুটা দূরে রাখা। আর সেই টেবিলটার উপরে নজর পড়তেই বমি চলে আসলো, কারণ সেখানে 2টা কাটা হাত রক্তমাখা অবস্থায় কে যেন রেখে দিয়েছে, যার থেকে বাজে একটা স্মেল ছড়াচ্ছে রুমের মধ্যে। আর হাতগুলো দেখতেও বেশ জঘন্য লাগছিল। আমি দাঁত মুখ খিচুনি দিয়ে বসে আছি। তখনই তাদের থেকে একজন রুমে আসে আমার দেখার জন্য। কে রে, আসিস তো তুই? তোরা অতিরিক্ত প্রস্তাবী। তোরা জানিস না যে তোরা কোথায় হাত দিয়েছিস? এই বেটা, একদম কথা কম। আর আমরা কোথায় হাত দিয়েছি তা আমাদের জেনে লাভ নেই। ম্যাম অর্ডার করেছে তোকে তুলতে, তাই তোকে তুলে এনেছি। এরপর যা হবে ম্যাম বুঝে নেবে সেসব। আর তুই যত বড় কিছুই হোস না কেন, আমাদের সাথে কোনো দিনই পেরে উঠবি না। সো চুপচাপ বসে থাক। ম্যাম হয়তো চলেই আসবে আর কিছু সময়ের মধ্যে। তারপর উপরের টিকিট কেটে দিলে চুপচাপ উপরে চলে যাস। আমাকে উপরে পাঠানোর চক্করে যেন তোদের কি উপরে যেতে না হয়, সেই দিকটা একটু ভালো করে লক্ষ্য রাখিস। আকাশের কথা শুনেই তার রুমে আসা মানুষটা প্রচণ্ড ক্ষেপে যায়, যার ফলে সে এসে আকাশের কলার চেপে ধরে আর আকাশকে বলে, এই বেটা, গলাবাজি একদম কম। তুই হয়তো আমাদের সম্পর্কে এখনও ভালো করে জানিস না। শোন, মানুষকে মারার জন্য আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। আমরা চাইলে আমাদের ধারালো দাঁত দিয়েই মানুষকে শেষ করে দিতে পারি। আর তুই কিনা আমাদের সাথে এসে বাহাদুরি করছিস। আকাশ লোকটার কথায় কিছুই না বলে একটা হাসি দেয়। তখনই সেখানে গোলাবাজি শুরু হয়ে যায়। ফরিদ অনেক ছেলেপেলে নিয়ে আকাশকে বাঁচাতে এসেছে। আকাশ তখন লোকেশন অন করে ফরিদকেই মেসেজ করেছিল। আকাশকে কিডন্যাপ করা লোকজন এত ছেলেপেলে দেখে আকাশকে রেখে অন্য রাস্তা ধরে পালিয়ে যায়। ফরিদ ছেলেপেলে নিয়ে এসে আকাশকে উদ্ধার করে। ভাই, কিভাবে কি হলো? কাদের এত বড় কলিজা যে তারা আপনাকে উঠিয়ে এনেছে? আমিও সেটাই ভাবছি যে ওরা কার পাওয়ারে এত উড়াউড়ি করছে। ভাই, হয়তো এসবের পেছনে বড় কারো হাত রয়েছে। আন্ডারওয়ার্ল্ডের লোকজন জড়িত এর সাথে। কি? তাহলে এখন কি করবে ভাই? কি আর করব, দরে দরে সব কটাকে কুপিয়ে মারব। তারা যত বড় সোয়ানাই হোক না কেন, মনে রাখিস এটা আমাদের দেশ, আর এই দেশে ভিনদেশি কোনো মাফিয়ার পাওয়ার চলবে না। ভাই, সে না হয় চলবো না,
কিন্তু এখন এদেরকে কি করবেন? ওদের একটাকে ধরতে পারলেই বাকিদের কবর পেয়ে যাব। তোরা কিছু সময় এখানে অপেক্ষা কর, কারণ তারা কোন ম্যাম আসার কথা বলছিল, দেখি সে আসে কিনা। অবশ্য আসবে না জানি, কারণ তারা হয়তো এত সময় তাদের ম্যামকে ইনফর্ম করে দিয়েছে। তাও একটু অপেক্ষা করি ভাই। ছেলেপেলে নিয়ে অনেকটা সময় অপেক্ষা করলাম তাদের ম্যামের জন্য, কিন্তু সে আসলো না। তার মানে অবশ্য তাদের ছেলেপেলে আমাদের বিষয়ে জানিয়ে দিয়েছে এই ফরিদ চল এখান থেকে। আমার মনে হয় সে আসবে না। ভাই চলেন, কারণ আমারও মনে হচ্ছে তাদের লিডার আসবে না। সবাইকে নিয়ে সেখান থেকে চলে এলাম। তারপর ফরিদকে বললাম ছেলেপেলেকে সবসময় সাথে সাথে রাখতে। পরে আমি বাসার জন্য রওনা হলাম। বাসায় যেতে যেতে তাদের সাহস নিয়ে কল্পনা করছি যে কত বড় কলেজা হলে তারা আমাদের দেশে এসে আমাকে উড়াইতে পারে। না, এর একটা বিহিত করা দরকার। এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি। ঘড়ির কাঁটা 12টা চুই। ঘরের দরজা বাড়ি দিয়ে এসে দরজা খুলে দিল। কিরে, তুই বাসায় কখন এলি? তোদের ক্লাস না একটাই শেষ হয়? আর ইদনি কোথায়? একটাই শেষ হয়, কিন্তু দিদিনই ভাবি নাকি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ভাবিকে নিয়ে চলে এসেছি। তো সে কোথায় এখন? রুমে আছে। উপরে নিজের রুমে চলে এলাম। রুমে এসে দেখি ইদনি অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে আছে। বিছানার কাছে গিয়ে ইদনিকে ডাক দিলাম, এই ইদনি, কি হয়েছে তোমার? ইদনির কোনো জবাব নেই। আকাশ আবারও তাকে জিজ্ঞেস করে, এই ইদনি, কি হয়েছে তোমার? তুমি নাকি ভালো লাগছে না বলে ক্লাস থেকে চলে এসেছো? তোমার কি শরীর টরীর খারাপ করেছে নাকি? ইদনির এবারও কোনো জবাব নেই। ইদনির কোনো সারা শব্দ না পেয়ে আকাশ তাকে হাত দিয়ে নাড়া দেয়। তখনই ইদনি লাল লাল চোখ নিয়ে আকাশের দিকে ঘুরে তাকায়। আকাশ তার চাহনি দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ ইদনি 2 চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। তার উপরে আবার তার চোখ জোড়া অগ্নিশিখার মতন লাল হয়ে আছে। ইদনি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? এবার ইদনি জবাব দেয়, না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। না, এটা বললে তো হয় না। তোমার চোখের পানি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু তো একটা হয়েছে। ইদনি এবার চরম রেগে যায়। এই, আমার কিছু হলে তোর সমস্যা কি? তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। তুই এত মাতব্বরি না করে নিজের কাজ করে গিয়ে। আর ইদনি, তুমি খামোখা রেগে যাচ্ছ কেন? আমি খামোখা রাগ করছি তাই না? তোর কথা অনুযায়ী আমার রাগের কোনো কারণ নেই। আরে খামোখা রাগ করো আর যাই করো, কিন্তু কি জন্য রাগ করেছো সেটা তো বলবে। তোর আসলেই শরীরটাই বড় হয়েছে, মানুষের মন বোঝার ক্ষমতাটা আল্লাহ তোকে দেয়নি। আরে আজব তো। এই, তোর আজবের গুষ্টি মারি, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমার চোখের সামনে আসবি না একদম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রুম থেকে বেরিয়ে আসলাম, কিন্তু ইদনির এমন দ্বারা অদ্ভুত আচরণ দেখে আমার ভিতরে কোনো কৌতূহলী কাজ করছে না। কারণ তার অদ্ভুত আচরণের আসল রহস্যটা কি সেটা আমার জানতে বাকি নেই। আর তার অদ্ভুত আচরণের কারণ হলো তার স্কুলের মেয়েটার সাথে রসিকতা করা। কিন্তু তার ভিতরে অন্য একটা জিনিস আমাকে ভাবাচ্ছে যে ইদনি তো আমায় ভালোবাসে না বা আমার সহ্যই করতে পারে না। তাহলে অন্যের সাথে রসিকতা করায় সে কেন এতটা হাইপার হচ্ছে? দূর, যাই হবে হোক, সে আমার সাথে কেমন আচরণ করবে সেটা তার ব্যাপার। সেসব নিয়ে আমি কখনোই মাথা ঘামাবো না। দুপুর হয়ে এসেছে। আবার রুমে এসে ইদনিকে খাওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু সে সোজা বাংলায় না করে দিল সে খাবে না। দুপুর পেরিয়ে রাত হয়ে এসেছে। এর মধ্যে আমি আর তার সামনে আসেনি। সারাটা দুপুর সে রুমে কাটিয়েছে। সিদ্ধান্ত নিলাম রাতেও খাবারের জন্য জোর করবো না তাকে। যখন তার পেটে টান পড়বে তখন এসে সে আপনি খাবে, কিন্তু মা তা হতে দিল না। রাতের বেলায় খাবার নিয়ে গিয়ে নিজের হাতে ইদনিকে খাইয়ে দিয়েছে। মা ইদনিকে খাইয়ে দিয়ে নিচে এসে আমায় এক গাদা প্রশ্ন ছুঁড়ে মারল। আকাশ, ইদনি কান্না করছিল কেন? তাকে খাইয়ে দেওয়ার সময় কি করেছিস তুই ওর সাথে? কি করবো আমি আবার তার সাথে? মা, আমি তার সাথে কিছু করিনি। সে কান্না করছিল কেন সেটাও আমি জানি না। তবে তুমি তাকে তো জিজ্ঞেস করতে পারতে। করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। তবে তার কান্নার ধরন আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয়নি। হয়তো মেয়েটা কোনো কিছু নিয়ে বেশ কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে গলায় কাশি চলে এলো, কারণ তিনি ঠিকই ধরেছেন যে সে কিছু একটা নিয়ে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু মাকে সেটা বলা যাবে না বা বুঝতেও দেওয়া যাবে না, তাই কথা ঘুরিয়ে ফেললাম। মা তার হয়তো বাসার মানুষের কথা মনে পড়ছে, না হয় আমাদের বাসায় তো কোনো কিছুর কমতি নেই। আর তাছাড়া আমিও তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করিনি যে সে কষ্ট পাবে। তা হলেও হতে পারে। আচ্ছা শোন, তুই তার থেকে আজ রাতে একটু জিজ্ঞেস করিস যে কি হয়েছে, তার কি বাসার জন্য মন খারাপ কিনা। যদি তাই হয় তাহলে কাল সকালে তাকে সাথে নিয়ে তুই তার গ্রামে যাবি।
পরে সেখানে কিছুদিন থেকে বাড়ি ফিরবি। ঠিক আছে। পরে আমিও খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি সে আমার প্রশ্নের কোনো উত্তর দিবে না। তাই আর মুখ নষ্ট করলাম না, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছি। আর সে আগ থেকেই অন্য পাশ ফিরে বিছানায় শুয়ে আছে। বিছানায় শোয়া মাত্রই আমার ঘুম চলে এসেছে। রাতের বাজে 3টা। হঠাৎ কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। মিটমিট করে চোখটা খুললাম। তখন থেকে ইদনি আমার শার্ট আলতো করে খামচে ধরে বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই দৃশ্য দেখে বুকের ভিতরটা ছেদ করে উঠল, কিন্তু কোনো ধরনের সারা শব্দ করলাম না। তখন ইদনি ফুফাতে ফুফাতে বলতে লাগলো, এই আজ তুই কেন এমন করলি আমার সাথে? কেন তুই আমার সামনে ওই মেয়েটার সাথে রসিকতা করলি? তোর একটা বারের জন্য মাথায় আসেনি যে তোর এই আচরণটা আমার ভেতরটা ক্ষত বিক্ষত করে দিবে? তুই এত পাষাণ কেন?